অবস্থা? ওয়েট, হ্যালো, হাই, সরি আমি পিস থেকে টানতে গেছিলাম, সরি। কি অবস্থা সবার? বাচ্চারা কেমন আছে তোমরা বলো তো? ও মাই গড, কই গেল? এই তো পাওয়া গেছে। হ্যালো, কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চৌম্বকের 3 নাম্বার লেকচারে স্বাগতম। আজকের লেকচারটা হচ্ছে কিছুটা ম্যাথমেটিক্যাল। আমরা মোটামুটি থিওরি আসলে পড়ছি, অনেক থিওরি পড়ে ফেলছি, এখন আসলে একটু ম্যাথ করার সময় আসছে, একটু সূত্র শেখার সময় আসছে। আমরা খুব বেশি সূত্র বা ম্যাথ এখনো করি নাই, আজকে ক্লাসের মাধ্যমে আমরা তা শুরু করব। ওয়েট, ব্যাচ ফ্লেমস কোথায়? ব্যাচ ফ্লেমস এই তো পাওয়া গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, হ্যালো। দাদা তাপগতিবিদ্যার দ্বারা শুরু করেন। ইয়ার ফাইনাল তাপগতিবিদ্যার ইয়াদও আছে না তোমাদেরকে? আর্কাইভ দেওয়া আছে তো, আর্কাইভ দেওয়া আছে না? আর্কাইভ থেকে তাপগতিবিদ্যা করে ফেললেই হবে, সেখানে প্রচুর প্রচুর ম্যাথ করানো আছে, ঠিক আছে? আমি আগেই বলছিলাম যে যদি তাপগতিবিদ্যা বাদ দিয়ে আমাদের শুরু করা লাগে, যদি আমাদের চলতরিৎ থেকে শুরু করা লাগে, তাহলে চ্যাপ্টার 5 পর্যন্ত একটা না পড়া লাগবে, চ্যাপ্টার 5 এর পরে। কারণ চৌম্বকের এই চ্যাপ্টার পড়ানোর পর আবার যখন চ্যাপ্টার 5 পড়াইতে আসবো, চৌম্বক সব ভুলে যাবা, তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে পড়াইতে, ঠিক আছে? তো চ্যাপ্টার 4 এর পর চ্যাপ্টার 5ই পড়া লাগবে, এবং তাপগতিবিদ্যা হচ্ছে আমরা তারপরে পড়বো, ঠিক আছে? আর ইন কেস খুব হারি থাকে তাপগতিবিদ্যা নিয়ে, তাহলে আর্কাইভে তো দেওয়া আছে, আর্কাইভ থেকে একটু করে ফেল, কোনো কিছু না বুঝলে টেলিগ্রামে বলিস, বুঝাই দিবনি, প্যারা নাই, ঠিক আছে? ওকে গাইজ, সব কিছু ঠিকঠাক? দাদা আপনি 11 মিনিট লেট। ও মাই গড, নো। আমার ঘড়িতে তো 8টাই বাজে, তোমরা কত বাজতে দেখতেছো? 8টা বাজে না? হ্যাঁ 8টাই তো বাজে, এটাই তো 8টা, 8টা বাজে গাইজ, লেটস গো। চলো শুরু করে দিয়ে আসো, দেরি না করি, ক্লাস শুরু। সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কিছু জিনিস পড়ছিলাম, আমি তোমাদের যদি লাস্ট ক্লাসের পড়া হালকা একটু মনে করাই দিই, তোমাদের মনে আছে কিনা গাইস? আসো লাস্ট ক্লাসের পরে তোমাদের একটু মনে করাই দিচ্ছি। ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন ভাইয়া ধরেন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জকে আমি রেখে দিলাম। কি করলাম ভাইয়া? একটা চার্জকে রেখে দিলাম। সেই চার্জের উপর কি কোনো বল কাজ করবে? তুমি বললা হ্যাঁ ভাইয়া হ্যাঁ। উত্তর হচ্ছে না। কেন? একটা স্থির চার্জের উপর কোনো রকম ম্যাগনেটিক ফোর্স কাজ করে না। চার্জ যদি স্থির থাকে তার উপর কোনো রকম বল কাজ করবে না, কোনো রকম ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। কখন কাজ করবে? যখন চার্জ গতিশীল হবে। ভাইয়া চার্জ যদি গতিশীল হয়, ধরেন এভাবে গতিশীল হয়েছে, এইবার কি হবে? এইবার একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। কোন দিকে কাজ করবে এবং সেই বলের মান কত হবে? লাস্ট দিন আমরা শিখছিলাম সেই বলের মান হচ্ছে কিউ ভিবি সাইন থিটা, যেখানে কিউটা হচ্ছে চার্জের মান, ভিটা হচ্ছে চার্জের বেগ, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি চার্জটাকে রাখছো তার মান হচ্ছে বি, ঠিক আছে? আর থিটা কি? থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। ধরো এটা হচ্ছে ভি, এই যে চার্জের গতির যে দিকটা, আর বি কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। এই দুজনের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। এবং এই বলের ডিরেকশন কেমনে বের করব মনে আছে কিনা? এটার ভেক্টর ফরম্যাট কিরকম ছিল? এটার ভেক্টর ফরম্যাট ছিল F ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। ওকে, তার মানে এই যে ফোর্সটা, এটা কাজ করবে হচ্ছে ভি ক্রস বি এর দিক। কোন দিক কাজ করবে? ভি ক্রস বি এর দিক। আজকে কিন্তু এটাই লাগবে। কোন দিক কাজ করবে? ভি ক্রস বি এর দিকে। এবং তুমি যদি একটু খেয়াল করো, দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা কি হয়? উভয় ভেক্টরের উপর লম্ব। তার মানে এই ফোর্সটা ভি এর সাথেও লম্ব হবে, ওকে, এবং একই সাথে এই ফোর্সটা বি এর সাথেও লম্ব হবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে এটা মিস করে যায়, এটা যেন ভুল না হয়। ফোর্স যেটা ম্যাগনেটিক ফোর্স, যেটা চার্জের উপর কাজ করবে, সেটা কিন্তু চার্জের গতি এবং ম্যাগনেটিক ফিল্ড উভয়ের সাথেই লম্ব। তাহলে ভাই এখানে যদি আমি চিন্তা করি ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ভিতরের দিকে, চার্জ গেছে ডান দিকে, তাহলে ভি ক্রস বি বল কাজ করবে উপরের দিকে, ঠিক আছে? সেখানে চার্জের উপর বল কোন দিকে? উপরের দিকে। এই বরাবর কাজ করবে ম্যাগনেটিক ফোর্স। ওকে ভাইয়া এটা কি কালার দিয়েছেন দেখা যায় না, ওকে সমস্যা নাই, না দেখা গেলে এই কালার দিয়ে লেখো। এই বরাবর কাজ করছে ম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? এগুলো আমরা লাস্ট ক্লাসেই পড়ছিলাম। এখন কথা হচ্ছে যদি ভাইয়া চার্জ এক এক সময় এক এক অ্যাঙ্গেলে প্রবেশ করে, তার জন্য চার্জের গতির পথ যেটা, বা গতি যে সে পথে যে গতিশীল হবে, সেই পথের শেপ ডিপেন্ড করবে চার্জ কত কোণে প্রবেশ করতেছে তার উপর। ধরো চার্জ গতিশীল অবস্থায় প্রবেশ করলো 90 ডিগ্রি কোণে, সেক্ষেত্রে গতিপথ হবে একরকম। যদি 90 ডিগ্রি কোণ বাদে অন্য যে কোনো কোণে প্রবেশ করে, তখন কিন্তু গতিপথ আবার আরেক রকম হবে। তাহলে আসেন তো একটু দেখি চার্জের গতিপথ কেমন হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে। সো মাথায় রাখো, চার্জ মানে সে তো গতিশীল হবে, সে গতিশীল না? তুমি চিন্তা করো একটা চার্জ এভাবে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিছো, ঠিক আছে? সে ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল হইছে, সে কিভাবে সরল পথে যাইতে পারবে? না, চার্জ কিন্তু সরল পথে যাইতে পারবে না, ঠিক আছে? চার্জ এখানে সরল পথে যেতে পারবে না। চার্জ কি করবে জানো? চার্জ হতে একটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে। তাহলে আসেন সেটা আমরা দেখব। চার্জ যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, লেখো, চার্জ যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে,
কোণে প্রবেশ করে। ওকে, 90 ডিগ্রি কোণে প্রবেশ করে মানে কি? 90 ডিগ্রি কোণে প্রবেশ করে মানে হচ্ছে যদি ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি বা এরা যদি পরস্পরের উপর লম্ব হয়, সেক্ষেত্রে চার্জ সরাসরি যাইতে পারবে না। তুমি নর্মালি চিন্তা করো, চার্জ যাচ্ছিল কোন দিকে? ডান দিকে, বাট ফোর্স কাজ করতেছে কোন দিকে? ফোর্স তো কাজ করতেছে এই দিকে, তাহলে কি চার্জ এই বরাবর যাইতে পারবে? তোমার মনে হয় এত সহজ? না, চার্জ কিন্তু এই সরল পথে যাইতে পারবে না, চার্জের গতিপথ চেঞ্জ হয়ে যাবে। সেই গতিপথ নিয়ে আমাদের আজকের আলোচনা। সো প্রথমে যেটা মাথায় রাখা লাগবে, যদি চার্জ 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, তার মানে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, ভি এবং বি এর যে মধ্যবর্তী কোণ, সেক্ষেত্রে তার গতিপথ কিরকম হয়? বৃত্তাকার হয়। কেন বৃত্তাকার হয় সেখানে আমরা পরে আসতেছি, আগে বিশ্বাস করো কি হয়? বৃত্তাকার হয়। তো থিটার মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ফোর্সের মান কত হবে? আমরা জানি ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে ভাইয়া হবে কিউ ভি বি সাইন 90, মানে হচ্ছে কিউ ভি বি। ওকে, সো 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে এই হচ্ছে ফোর্স বের করার ফর্মুলা, জাস্ট কিউ ভি বি। ওকে ভাইয়া, ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে সেটা ডিপেন্ড করতেছে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, চার্জ কোন দিক গতিশীল হয়েছে তার উপর। বাট যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, সেক্ষেত্রে চার্জের গতিপথটা হবে এরকম বৃত্তাকার। এভাবে বৃত্তাকার পথে সে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যতক্ষণ না তুমি যে থামাইতেছো। যখন যে বলবো থামো, তখন থামতে পারে, বাট তার আগ পর্যন্ত থামবে না। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া বৃত্তাকার কেন হয়? দেখো, যারা কেন্দ্রমুখী বল ভুলে গেছো তাদেরকে কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস না, তাদেরকে মাইর। কেন্দ্রমুখী বলের কথা মনে আছে? বলো তো কেন্দ্রমুখী বল কি করে? কেন্দ্রমুখী বল হচ্ছে একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ব্যাপারটা কিরকম ছিল একটু মনে যদি থাকে তোমাদের, আরেকবার মনে করাই দেই জাতির খাতিরে। ধরো একটা বস্তু, সে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতেছে, ধরো এই পয়েন্টে আছে। ওকে, আচ্ছা, বস্তু যদি এইভাবে ক্লকওয়াইজ ঘুরে, বলো তো বস্তুর বেগ কোন দিক কাজ করবে? বস্তুর বেগ কাজ করবে এই দিকে, ভি। ধরো বস্তু এই পয়েন্টে আছে, বস্তুর বেগ কাজ করবে কোন দিকে? এই দিকে, ভি। ওকে, ভি। ধরো বস্তু এই পয়েন্টে আছে, বেগ কাজ করবে কোন দিকে? এই দিকে, ভি। ওকে, এবং ধরো আরো একটা পয়েন্ট নিচ্ছি আমরা, র্যান্ডম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এই পয়েন্টে বস্তু আছে, সেক্ষেত্রে বেগ কাজ করবে এই দিকে, ভি। এবং যদি বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতে চায়, তার কিন্তু একটা কন্টিনিউয়াস কেন্দ্রমুখী বল লাগবে। এবং সেই কেন্দ্রমুখী বলটা কোন দিক কাজ করে? কেন্দ্রমুখী বল কাজ করে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এইদিকে, 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 এইদিকে। এবং তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা পয়েন্টে কেন্দ্রমুখী বল বা বল এবং বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, প্রত্যেকটা পয়েন্টে এটা হবে বৃত্তাকার গতির জন্য। প্রত্যেকটা পয়েন্টে বল বা কেন্দ্রমুখী বল এবং বেগের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে সব সময়। কেন ভাইয়া, কেন 90 ডিগ্রি হবে? একটু ভালো মতো চিন্তা করলেই বুঝে যাবা কেন 90 ডিগ্রি হবে। বলে দেওয়া লাগবে? বলো, বেগ কোন দিক কাজ করে? স্পর্শক বরাবর কাজ করে। আর আমাদের কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করে? ব্যাসার্ধ বরাবর কাজ করে। বৃত্তাকার পথের যে কোনো বিন্দুর উপর ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে কেন্দ্রমুখী বল এবং বেগ বা রৈখিক বেগের মধ্যবর্তী কোণ কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে চিন্তা করো, কেন্দ্রমুখী বল কি বেগের পরিবর্তন করতে পারে? না, কেন্দ্রমুখী বল কিন্তু বেগের পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র বেগের ডিরেকশন চেঞ্জ করতে পারে। বেগের মানে কোনো পরিবর্তন করতে পারে না। বেগ পরিবর্তন করতে পারে কারণ বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট বেগের মান কিন্তু চেঞ্জ করতে পারে না। তাহলে লেখেন, কেন্দ্রমুখী বল বেগের মান পরিবর্তন করতে পারে না। কেন্দ্রমুখী বল, এগুলো আমরা পড়ছি আরেকটা বার তোমাদের জন্য। কেন্দ্রমুখী বল বেগের মান পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, মান পরিবর্তন করতে পারে না। ঠিক আছে, কি চেঞ্জ করতে পারে? চেঞ্জ করতে পারে ডিরেকশন। ডিরেকশন চেঞ্জ করতে পারে, ডিরেকশন চেঞ্জ করতে পারে। ওকে ভাইয়া, মান কেন পরিবর্তন করতে পারে না? একটু চিন্তা করে দেখো তো, বল কাজ করছে কোন দিকে? বেগের সাথে 90 ডিগ্রি করে। তাহলে ভাই, একটা বস্তুর বেগ হচ্ছে এই দিকে, ভি, আমি বল দিছি এই দিকে। বলো, বেগের দিকে বলের উপাংশ কত? ভাই, বেগের দিকে বলের উপাংশ 0। বেগের দিকে বলের উপাংশ কত? এফ কজ 90, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? তাহলে উপাংশ কত? 0। এর জন্য হচ্ছে কেন্দ্রমুখী বল বেগের মানে কোনো চেঞ্জ আনতে পারে না, জাস্ট কি করে? বেগের ডিরেকশনটা চেঞ্জ করে। সো যখন একটা বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয়, তার উপর অবশ্যই একটা নির্দিষ্ট কেন্দ্রমুখী বল দরকার। সেই কেন্দ্রমুখী বলটা যেন কোন দিক দরকার? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে।
কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বল কি বেগের মান চেঞ্জ করতে পারবে না? কেন্দ্রমুখী বল কিন্তু বেগের মানে কোনো পরিবর্তন আনে না, চেঞ্জ আনে বেগের ডিরেকশনে। ভাই বেগের ডিরেকশন কেমনে চেঞ্জ হচ্ছে? দেখো কেন্দ্রমুখী বলের প্রভাবে বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে বৃত্তাকার পথে। কোথায় আসবে? এখানে আসবে। বলো তো এই পয়েন্টে বেগের মান কত? বেগের মান আগেরটাই আছে v, বাট বেগের ডিরেকশন এখন এই স্পর্শক বরাবর। ঠিক আছে, মান চেঞ্জ হয় নাই, জাস্ট কি হইছে, দিকটা চেঞ্জ হইছে। ক্লিয়ার? গুড। এখন এই যে কেন্দ্রমুখী বল, এটা কিন্তু কোনো নিজস্ব বল না, অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাইলে আমাদের যখন একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করতেছে, তখন কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে কে? তখন কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে ম্যাগনেটিক ফোর্স। কেমনে ভাইয়া? চিন্তা করে দেখো, ধরো এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, ওকে, কি আছে? ম্যাগনেটিক ফিল্ড এইভাবে এই 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 এই, ঠিক আছে, এরকম এরকম। ধরো একটা চার্জ একটা নির্দিষ্ট বেগ নিয়ে কি করছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে। কত বেগে প্রবেশ করছে? ভি বেগে প্রবেশ করছে। তার মান হচ্ছে কিউ কুলম। বলো তো এই চার্জের উপর কতখানি বল কাজ করবে? 90 ডিগ্রি কোণে প্রবেশ করছে না? ভাইয়া কেমনে বুঝলেন 90 ডিগ্রি কোণে? দেখো তো ভি কোন দিক কাজ করতেছে? এই বরাবর। বি কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তাহলে একটা ভেক্টর কাজ করছে এই দিকে আর একটা ভেক্টর কাজ করছে এই দিকে, তাহলে এই দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত? ভি এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে এরা পরস্পর লম্ব। আচ্ছা, লম্বভাবে যদি প্রবেশ করে, ওর উপর ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? ওর উপর ম্যাগনেটিক ফোর্সের মান হবে কিউভিবি, কারণ sin 90 এর মান হচ্ছে 1। সেই ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে? ভি ক্রস বি এর দিকে। তাহলে এই দিকে আছে ভি, এই দিকে আছে বি, তাহলে ভি ক্রস বি তল বরাবর উপরের দিকে। তার মানে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এই দিকে। দেখো তো ম্যাগনেটিক ফোর্স ভেলোসিটির সাথে কত কোণে আছে? ভেলোসিটির সাথে ম্যাগনেটিক ফোর্স আছে 90 ডিগ্রি কোণে। সেম জিনিসটা কোথায় দেখছিলা? সেম জিনিসটা দেখছিলা কিন্তু কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে, তাই না? ওকে, তুমি বললা ঠিক আছে ভাইয়া 90 ডিগ্রি কোণে কাজ করলে যে কেন্দ্রমুখী বল হওয়া লাগবে এমন তো না, সব সময় 90 ডিগ্রি কোণে কাজ করা লাগবে। এই পয়েন্টে 90 ডিগ্রি কোণে কাজ করছে, ঠিক আছে ভাইয়া, সব সময় কি 90 ডিগ্রি কোণে কাজ করবে? দেখো কেন্দ্রমুখী বল কিন্তু বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুতেই থাকবে এবং প্রত্যেকটা বিন্দুতে বেগ এবং কেন্দ্রমুখী বলের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এখানেও কি সেম হবে? সেম হবে। কেমনে? ধরো এই বলের প্রভাবে চার্জটা কোথায় আসলো? এখান থেকে এখানে আসলো। কোথায় আসলো? এখানে। এখন চার্জের বেগের দিক কোন দিকে? কিছুটা তো ঘুরে গেছে, তাই না? সেই দিক বরাবর যাইতেছিল, বল কাজ করছে এই দিকে, ওকে এই দিক বরাবর যাইতে পারবে? অবশ্যই না, কিছুটা ঘুরে যাবে। ওকে, সো কিছুটা ঘুরে এখানে আসছে, বরাবর যাইতে পারে না, কিছুটা ঘুরে এখানে আসছে। ওকে, এবার ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? চিন্তা করে দেখো তো, এইবার বেগ হচ্ছে এই দিকে, ঠিক আছে, বেগ কোন দিকে? এই দিকে। তাহলে আমার বেগ এই দিকে, বুঝছো বেগ কোন দিকে? বেগ হচ্ছে আর একটা কলম লাগবে, বেগ হচ্ছে এই দিকে, ম্যাগনেটিক ফোর্স ভিতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে। এই বরাবর আমার বেগ, এই যে এইভাবে এই বরাবর, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে। তাহলে ফোর্স কোন দিকে হবে? এই যে বেগ থেকে ফিল্ডের দিক ঘোরাও, বেগ থেকে ফিল্ডের দিকে বুড়াঙ্গুল যেদিকে আসবে সেটাই হবে ফোর্সের ডিরেকশন, ভি ক্রস বি। এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে বি। আমি যদি ভি থেকে বি এর দিক ঘুরাই বুড়াঙ্গুল এই দিকে, তার মানে এইবার ম্যাগনেটিক ফোর্স কাজ করবে কোন দিকে? এইবার ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এই দিকে। ওকে, এফ বি। ওকে, ম্যাগনেটিক ফোর্সের প্রভাবে ধরো তোমার চার্জ আরো একটু ঘুরলো, ঘুরে কোথায় আসলো? ধরো এখানে আসলো। এবার চার্জের বেগের দিক কোন দিকে? এইবার চার্জের বেগের দিক ভাইয়া এই দিকে। আর একটু ঘুরে গেছে, এখানে আসছিল, আর একটু ঘুরে এখানে আসছে, ঠিক আছে। এইবার চার্জের বেগের দিক হচ্ছে এই দিকে, তার মানে বেগের দিক এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে। তাহলে ভি ক্রস বি, যে ভি থেকে বি এর দিক ঘোরাও, ভি থেকে বি এর দিক, বুড়াঙ্গুল কোন দিক যাচ্ছে? এই দিকে। দেখো এই বরাবর আছে হচ্ছে ভি, ওকে, আর বি তো তল বরাবর ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ভি থেকে যদি আমি বি এর দিক ঘুরাই, ভি থেকে বি, বল কোন দিকে আসতেছে? এই দিকে। তার মানে এইবার ফোর্স আসবে কোন দিকে? ফোর্স আসবে এই দিকে। বুঝতে পেরেছো? সো এভাবে তুমি যেই পয়েন্টে অ্যানালাইসিস করো না কেন, দেখবা চার্জ গতিশীল হচ্ছে গ্র্যাজুয়ালি এইভাবে। ওকে, এইভাবে 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 একটা বৃত্তাকার পথ হচ্ছে চার্জটা গতিশীল হবে। বুঝছেন? এবং এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? দেখেন তো ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকের ফোর্স কোনটা? ম্যাগনেটিক ফোর্স। তার মানে এবার ম্যাগনেটিক ফোর্সটাই কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে। একদম সহজ, ঠিক আছে। ম্যাগনেটিক ফোর্সটা কি করবে? কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে অথবা কেন্দ্রমুখী বলের যোগান দিবে।
ক্লিয়ার গাইস? খুবই সহজ না? খুবই সহজ কিন্তু। তাইলে তোমরা যদি এখান থেকে প্রশ্ন করে এই যে চার্জটা আমার প্রবেশ করলো, প্রবেশ করার পর সে তো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে বুঝতেছি, সেই ঘূর্ণন পথের ব্যাসার্ধ কত? এটা আমাদের কলেজ পরীক্ষায় আসছিল, ঠিক আছে? আমরা যখন কলেজে পরীক্ষা দিই মনে আছে এখনো, আমাদের ঘূর্ণন পথের ব্যাসার্ধ বের করতে বলছিল। তখন তো এত ভালো টালো পারতাম না, এখনো বেশি ভালো পারি না, তখন তো আরো খারাপ অবস্থা ছিল। এখান থেকে ঘূর্ণন পথের ব্যাসার্ধ কেমনে বের করা যেতে পারে? খুবই সহজ। ধরলাম এই চার্জটা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার বেগের মান কিন্তু চেঞ্জ হয় না, বেগের মান এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, সব সময় সেম, বেগের মান সেম, বেগের মানে কোনো পরিবর্তন নেই। ওকে, তাহলে বলেন কেন্দ্রমুখী বলের মান কত হবে? এম ভি স্কোয়ার্ড বাই আর। ভি হচ্ছে চার্জের বেগ, বেগের মান তো সেমই আছে, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি কিউ ভিবি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার্ড বাই আর। কিসের মান লাগবে? আর এর মান লাগবে। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে হচ্ছে, দেখো ভি বি বাদ যাবে, তার মানে এম ভি ডিভাইডেড বাই কিউ বি। এইটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক আছে, বা ঘূর্ণন পথের ব্যাসার্ধ। লেখো, এইটা হবে হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। এই যে চার্জটা বৃত্তাকার পথে ঘুরবে সেটার ব্যাসার্ধ হবে হচ্ছে এটা। পারবো? শিওর। ভাইয়া এই যে চার্জটা বৃত্তাকার পথে ঘুরতেছে তার একটা কৌণিক বেগ আছে না? কৌণিক বেগও কিন্তু আছে। ভাইয়া সেই কৌণিক বেগের মান কত হবে? বের করে দেখান তো পারলে। এই বলো কৌণিক বেগের মান কেমনে বের করে? ভাই ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক জানি না? জানি তো। তাহলে ওমেগা কত হবে? ওমেগা হবে ভি ডিভাইডেড বাই আর। কত হবে? ভি ডিভাইডেড বাই আর। ওকে, ভি এর মান এই যে চার্জের যে বেগ সেটাই হচ্ছে ভি, এবং আর এর মান এখানে দেওয়া আছে, তাহলে চাইলে এটা বসাই দিতে পারো, ভি ডিভাইডেড বাই টাওয়ারা এম ভি বাই কিউ বি, দ্যাট মিনস কিউ বি বাই এম। এইটা হবে হচ্ছে ওমেগার মান। তাহলে ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে কিউ বি ডিভাইডেড বাই এম। বুঝেছো? এইটা হবে কৌণিক বেগের মান। এটা কি? এটা হচ্ছে কৌণিক বেগ। ক্লিয়ার গাইস? একদম সহজ, মনে থাকবে। তাহলে এটা হবে সেই বৃত্তাকার পথের বা ঘূর্ণন পথের ব্যাসার্ধ, এবং এটা হবে সেই ঘূর্ণন পথে চার্জটার কৌণিক বেগ। যদি জিজ্ঞাসা করে পর্যায়কাল কত, ভাইয়া পর্যায়কাল কেমনে বের করে? এই পর্যায়কাল যদি বের করতে বলে কি করবা বলো? পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। জানি না পর্যায়কাল টি এবং ওমেগার মধ্যে সম্পর্ক কি? টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। ওমেগার মান এখানে দেওয়া আছে, জাস্ট বসাই দাও। তাহলে 2 পাই এম ডিভাইডেড বাই কিউ বি। এইটা হচ্ছে পর্যায়কাল, মানে একবার ঘুরতে কতটুকু সময় লাগবে, একবার ঘুরে আসতে কতটুকু সময় লাগবে। যদি বলে কম্পাঙ্ক নির্ণয় করো, দেখো সবকিছুই বের করা সম্ভব। যদি কম্পাঙ্ক বের করতে বলে কম্পাঙ্ক হবে হচ্ছে 1/t। এটাকে উল্টায় দাও খালি, তাহলে উপরে যাবে কিউ বি, নিচে আসবে 2 পাই এম। শেষ। পারবো? যে কোনো কিছু বের করতে বললে পারবো এখান থেকে। ওকে, তুমি জাস্ট এই লাইনটা লিখতে পারলেই হয়েছে, কিউ ভিভি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার্ড বাই আর। এখান থেকে তারপর তুমি দুনিয়ার সব কিছু বের করতে পারবে। আমি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে 1 নাম্বারটা যেটা আমাদের লাগবে, এটা হচ্ছে 2 নাম্বারটা যেটা আমাদের লাগবে, এটা হচ্ছে 3 নাম্বারটা, এগুলো যদি তুমি একাই বের করতে পারবা, 3 নাম্বারটা যেটা আমাদের লাগবে, এবং এটা হচ্ছে 4 নাম্বারটা যেটা আমাদের লাগবে। পারবো? শিওর? কোনো কনফিউশন নাই? তাহলে চার্জ যদি 90 ডিগ্রি কোণে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে না, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে, তার গতিপথ কেমন হবে? বৃত্তাকার হবে। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এইটা, কৌণিক বেগ এইটা, পর্যায়কাল এইটা, কম্পাঙ্ক এইটা। পারবো? এখন ভাইয়া যদি 90 ডিগ্রি বা অন্য কোনো কোণে প্রবেশ করে, তখন গতিপথটা দেখতে হবে এরকম, ঠিক আছে? যদি 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে প্রবেশ করে, সেক্ষেত্রে গতিপথটা হবে হেলিকাল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হেলিকাল পাথ। ওকে, আচ্ছা, হেলিকাল পাথ মানে কি? হেলিকাল পাথ মানে হচ্ছে ঘুরতে ঘুরতে সামনে আগাবে, ঠিক আছে? ধরো একটা জিনিস ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে, ধরো শুধুমাত্র ঘুরতেছে মানে এই 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 এভাবে ঘুরতেই আছে, একটা বৃত্তাকার পথে সে খালি ঘুরতেই আছে, ঠিক আছে? এখন ধরো ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, সেটা কেমন হবে? ঘুরতেছে সামনে আগাচ্ছে, ঘুরতেছে সামনে আগাচ্ছে, ঘুরতেছে সামনে আগাচ্ছে, এইটা হচ্ছে হেলিকাল পাথ, ঠিক আছে? তাহলে হেলিকাল পাথ মানে কি? এবার চার্জ শুধুমাত্র ঘুরবে না, ঘুরতে ঘুরতে আবার সামনে আগাবে। যদি এরকম হয় তখন তার গতিপথকে আমরা বলি হচ্ছে হেলিকাল পাথ। এবং এই হেলিকাল পাথ আমরা কখন পাবো? যখন চার্জ 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করবে, তখন এই সিনারিওটা ক্রিয়েট হবে। প্রশ্ন হচ্ছে কেমনে? দেখো, এটার খুব সহজ একটা এক্সপ্লেনেশন আছে, আমরা সহজ এক্সপ্লেনেশনের দিকে যাব। আসেন, ছবিটা একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট এক্সপ্লেনেশন ইজ ভেরি ভেরি ইজি। ওকে, এই 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 ওকে, সো ধরো এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। কোনটা? এই যে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। ওকে, এক্স ওয়াই তল, বুঝছো? এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল। আচ্ছা,
এই বরাবর একটা লাইন আঁকো, ওয়াই অক্ষের সমান্তরাল। কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল, এই বরাবর আঁকো, ঠিক আছে ফাইন। এখন ধরো এই বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, ঠিক আছে, এই বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা আছে। আমাদের চার্জ আছে কোথায়? আমাদের চার্জ আছে এখানে, এখানে আছে আমাদের চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে। এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সবগুলা এখানেও আছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। চার্জ প্রবেশ করছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে, না 90 ডিগ্রি কোণে প্রবেশ করার জন্য আইদার জেড অক্ষ বরাবর যাওয়া লাগবে অথবা এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে, সে কোনোটাই ফলো করে নেই। সে কি করছে? চার্জ প্রবেশ করছে এই বরাবর। কোন বরাবর ভাইয়া? ধরো চার্জ প্রবেশ করছে, সাদা কালারই নেই, এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। এইটা হচ্ছে চার্জের বেগের দিক, ঠিক আছে। ধরো এইটা এরকম ভাবে চার্জটা প্রবেশ করছে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওকে। এবং থিটার মান 90 ডিগ্রি না, ধরো 90 এর চেয়ে কম, যে কোনো কিছু হতে পারে, 20 ডিগ্রি 30 ডিগ্রি, ইট ক্যান বি এনিথিং। এইবার ভাইয়া চার্জটা কোন দিকে বল লাভ করবে? দেখো তুমি ভি ক্রস বি থেকে বুঝতেই পারতেছো চার্জের বলের ডিরেকশন তুমি বের করে ফেলতে পারবা, বাট এখানে আমরা আরেকটু বুদ্ধি খাটাবো। কিভাবে ভাইয়া? এখানে কি বুদ্ধি খাটানো যাইতে পারে? আমরা বেগটাকে দুইটা উপাংশে ভাগ করে নিব। কি করব? বেগটাকে দুইটা উপাংশে ভাগ করব। কিভাবে ভাইয়া বেগটাকে দুইটা উপাংশে ভাগ করা যেতে পারে? দেখো এই বরাবর বেগের একটা আনুভূমিক উপাংশ আছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর। ম্যাগনেটিক ফিল্ড বরাবর বেগের কি আছে? একটা আনুভূমিক উপাংশ আছে। সেই উপাংশটা কত? সেই উপাংশটা হবে হচ্ছে vx is equals to v cos theta, ওকে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর বেগের উপাংশ। আবার ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর একটা উপাংশ পাওয়া যাবে। এটা একটু মানে বুদ্ধি খাটানো আর কি, ঠিক আছে, আমরা একটু বুদ্ধি খাটায় কাজটা করতেছি। এই বেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর। এটা হচ্ছে vy এবং এইটার মান হবে হচ্ছে v sin থিটা, ওকে। এবার তুমি চিন্তা করো, বেগের এই উপাংশের জন্য তুমি কিন্তু কোনো রকম ম্যাগনেটিক ফোর্স পাবা না। কেন ভাইয়া? এই উপাংশের জন্য আমি ম্যাগনেটিক ফোর্স পাবো না কেন? দেখো এই ভিএক্সটা কোন দিক কাজ করছে? এই ভিএক্সটা কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর। তাহলে আমাকে বলো তো ভিএক্স এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুইজনের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, ঠিক আছে। Vx এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আনুভূমিক উপাংশটা তো আমার ম্যাগনেটিক ফিল্ড বরাবরই কাজ করছে, তাইলে এইটার সাথে এই বি এর বা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে এই ভেলোসিটির জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফোর্স কত হবে? আমরা জানি চার্জের ভেলোসিটি থাকলেই কি হয়? ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হয়, বাট সব সময় না। খেয়াল করে দেখেন এই ভেলোসিটির জন্য ম্যাগনেটিক ফোর্সের মান হবে Fbx is equals to QVX B sin থিটা। থিটার মান কত? 0 ডিগ্রি। বসাও দেখি sin 0, QVX sin 0, sin 0 এর মান কত? 0। তার মানে ফোর্সের মানও হয়ে যাবে 0। তার মানে কি? মানে হচ্ছে এই বেগের জন্য আমরা কোনো রকম ম্যাগনেটিক ফোর্স পাবো না, বা চার্জ এই বরাবর কোনো রকম চৌম্বক বল অনুভব করবে না। যদি কোনো বল তৈরি নাই হয় এই বেগের জন্য, এই বেগের মান কি পরিবর্তন হবে? তুমি বললা ভাইয়া এটার উত্তর কেমনে দেওয়া যাইতে পারে? তুমি নিজেই চিন্তা করো না। একটা জিনিসের উপর বল নাই, বল যদি না থাকে ত্বরণ হবে? ত্বরণ হবে না। যদি ত্বরণ না থাকে তার বেগের মান চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তার মানে এই যে বেগটা, এই বেগটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এই বেগটা কি থাকবে? কনস্ট্যান্ট। বেগের মান চেঞ্জ হবে না, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ওকে। কারণ এই বেগের জন্য আমার কোনো রকম ম্যাগনেটিক ফোর্স তৈরি হয় না। কেন তৈরি হইলো না? কারণ এই বেগ এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সো অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সের মানও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ওকে। ভাইয়া এই বেগের জন্য কি হবে? এইবার তোমার বুদ্ধিটা মাথায় ক্লিক করা উচিত। এই বেগটা কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে কাজ করতেছে না? দেখো তো এই যে ভিওয়াই ও ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। যদি বেগ বা চার্জের বেগ ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, সেই বেগের জন্য চার্জের গতিপথ কেমন হয়? সেই বেগের জন্য চার্জের গতিপথ হয় হচ্ছে বৃত্তাকার। বুঝছেন? মাত্রই পড়ে আসলাম না, যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব বরাবর চার্জের বেগ কাজ করে সেই বেগের জন্য চার্জের গতিপথ কেমন হয়? বৃত্তাকার হয়। তাহলে এই যে এই বেগ, এই বেগের জন্য আমরা ম্যাগনেটিক ফোর্স পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। সেই ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? দেখো Vy এবং বি এর মধ্যবর্তী কোণ কত? Vy এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওকে। তাহলে Vy এর জন্য ফোর্স কত হবে? Vy এর জন্য চার্জের উপর ফোর্স হবে
এফ বি ওয়াই ইজ ইকুয়ালস টু কিউ ভি ওয়াই বি সাইন 90, তার মানে হচ্ছে কিউ ভি ওয়াই ইন্টু বি। এইটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের মান এই চার্জের উপর কোন বেগের জন্য? বেগের এই উলম্ব উপাংশের জন্য। এবং বেগের এই উলম্ব উপাংশের জন্য ম্যাগনেটিক ফোর্স কোন দিক কাজ করবে? ভি ক্রস বি করো, এই হচ্ছে ভি, এই হচ্ছে বি, তাহলে ভি ক্রস বি ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এই যে দিক বরাবর। এই দিক বরাবর পাবো হচ্ছে আমরা ম্যাগনেটিক ফোর্স। ওকে, এবং এই যে ম্যাগনেটিক ফোর্সটা, এই ম্যাগনেটিক ফোর্সটা এবার কি হিসাবে কাজ করবে? কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। ভাইয়া কেন কেন কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে? তোমার মনে ধরো প্রশ্ন জাগলো। তাহলে আগের বার একটু আগে কি পড়ে আসলা? এই যে আমরা পড়লাম না, যখন বেগটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে, তখন যে ম্যাগনেটিক ফোর্সটা তৈরি হয় সে কি করে? চার্জকে বৃত্তাকার পথে ঘুরায়। বুঝছেন? সো এখানেও কিন্তু এই সেম ফোর্সটা, সেই সেম ফোর্সটা কি করবে? চার্জকে বৃত্তাকার পথে ঘুরাবে। কিভাবে? চার্জকে বৃত্তাকার পথে ঘুরাবে এইভাবে, 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 এইভাবে। দেখা যাচ্ছে না রে, সুন্দর হচ্ছে না, দাঁড়া। ওকে, এটা হবে হচ্ছে এভাবে, 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 ঠিক আছে? এইভাবে হবে আর কি, ঠিক আছে? মানে প্রপার হচ্ছে না, এভাবে হবে। তার মানে এই বলের প্রভাবে এই চার্জটা বৃত্তাকার পথে ঘুরবে। সে কি কেবলমাত্র বৃত্তাকার পথে ঘুরবে? না, তার কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটা বেগ আছে। সে বৃত্তাকার পথে ঘুরতেছে কোন প্লেনে? আমি যদি একদম প্রপারলি ছবিটা দেখাই, এই হচ্ছে ছবি, ধরো এই পাশে আমি আরেকটা বার রাখতেছি, এই 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 এই, ঠিক আছে? এখানে আছে এই, ওকে, এখানে আছে এই, ওকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই। চার্জ যে বৃত্তাকার পথে ঘুরবে, চার্জ বৃত্তাকার পথে ঘুরবে হচ্ছে এক্স জেড তলে। কোন তলে? এক্স জেড তলে। এই তলের মধ্যে চার্জটা এভাবে বৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে? এভাবে, 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 ঠিক আছে? মানে ঘূর্ণনটা তৈরি হবে এক্স জেড তলে। মানে এটা যদি এক্স হয়, এটা যদি জেড হয়, এটা হচ্ছে জেড, তাহলে ঘূর্ণন যেটা তৈরি হবে, বৃত্তাকার ঘূর্ণন, সেটা হবে এক্স জেড তলে, ঠিক আছে? যে এই সারফেসটার মধ্যে। বাট চার্জের কিন্তু আরো একটা বেগ আছে, সেই বেগটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবং সেই বেগের জন্য চার্জ কি ওয়াই অক্ষ বরাবর সামনে আগাবে না? চার্জ কিন্তু ওয়াই অক্ষ বরাবর সামনে আগাবে। তাহলে বুঝো, এক্স জেড তলে চার্জটা ঘুরতেছে এবং ওয়াই অক্ষ বরাবর চার্জটা সামনেও আগাচ্ছে। চার্জের গতিপথ কেমন হবে? চার্জটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে। চার্জের গতিপথ কেমন হবে? এই যে এরকম হেলিকাল পাথ হবে। বুঝছেন? চার্জটা কি করতেছে? চার্জটা ঘুরতেছে এবং সামনে আগাচ্ছে। এইটা হবে হচ্ছে হেলিকাল পাথ। ক্লিয়ার গাইস? তাহলে চার্জটা ঘুরবে কোন তলে? আমি এখানে যে ছবিটা আঁকছি সেই ছবিটার জন্য যদি বলি, চার্জটা এক্স জেড তলে ঘুরবে। ওকে, এক্স জেড তলে ঘুরতেছে কেন? এক্স জেড তলে ঘুরতেছে এই যে এই ফোর্সটার জন্য, এফ বি ওয়াই এর জন্য, ঠিক আছে? কেন ঘুরতেছে? ঘুরতেছে এফ বি ওয়াই ফোর্সের জন্য, এফ বি ওয়াই এর জন্য। ওকে, এবং একই সাথে চার্জটা ওয়াই অক্ষ বরাবর সামনেও আগাবে, ওয়াই অক্ষ বরাবর সামনে আগাবে। ভাইয়া ওয়াই অক্ষ বরাবর সামনে কেন আগাবে? সামনে তো একটু আগে আগাচ্ছিল না। একটু আগে কি সামনে আগাচ্ছিল না? একটু আগে তো সামনে আগাচ্ছিল না, বাট এখন আগাবে কেন? একটু আগে তো এই দিক বরাবর কোনো বেগ ছিল না, একটু আগে একটাই বেগ ছিল, সেটা শুধুমাত্র 90 ডিগ্রি কোণে। বাট এইবার বেগ তো 90 ডিগ্রি কোণে না। তাহলে এই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা আছে আনুভূমিক উপাংশ আর একটা আছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশটা চার্জকে ঘোরাবে এক্স জেড তলে, আর আনুভূমিক উপাংশ যেটা এই যে ভি এক্স, ও চার্জকে সামনের দিকে আগায় নিয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর। বুঝছেন? তাহলে চার্জ কি করবে? ওয়াই অক্ষ বরাবর সামনে আগাবে কিসের জন্য? ওই যে ভি এক্স এর জন্য। এবং চার্জ কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগাবে না? ভি এক্স এর মান কি কনস্ট্যান্ট না? অবশ্যই। তাহলে চার্জ আগাবে কিভাবে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে, কনস্ট্যান্ট ভেলোসিটি। বুঝতে পারছো? খুবই সহজ। তার মানে চার্জ যদি 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে এই বৃত্তাকার পথের মধ্যে, বৃত্তাকার পথ বলছি ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, সেক্ষেত্রে তার গতিপথ ঠিক আছে বৃত্তাকার হবে, বাট বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে সে আবার সামনে আগাবে। সো আলটিমেটলি গতিপথটা হয়ে যাবে হচ্ছে হেলিকাল পাথ। ক্লিয়ার? ঠিক এই কারণেই হেলিকাল হয়। তাহলে সে ঘুরতেছে হচ্ছে এই উলম্ব উপাংশের জন্য, সামনে আগাচ্ছে হচ্ছে আনুভূমিক উপাংশের জন্য। দুইটা মিলিয়ে পথটা কেমন হয়ে গেছে? হেলিকাল। ঠিক আছে? সেখানে যে সেম জিনিসটা দেখতে পারো এখানে আমাদের যে উলম্ব উপাংশ, যেটা এই উলম্ব উপাংশের জন্য হচ্ছে ঘূর্ণনটা তৈরি হচ্ছে, এটার জন্য হচ্ছে ঘূর্ণন। এই যে ঘূর্ণনটা তৈরি হচ্ছে উলম্ব উপাংশের জন্য, ঠিক আছে? ঘূর্ণনটা উলম্ব উপাংশের জন্য। আর সামনে আগাচ্ছে কেন? সামনে আগাচ্ছে হচ্ছে আনুভূমিক উপাংশের জন্য। এইটার জন্য হচ্ছে সামনে আগায় যাচ্ছে। ক্লিয়ার?
একদম সহজ। এইটার জন্য ঘূর্ণনটা তৈরি হবে যেটা উলম্ব উপাংশ, আর আনুভূমিক উপাংশের জন্য হচ্ছে সামনে আগায় যাবে। ক্লিয়ার গাইস? একদম সহজ। গুড। এখন এখান থেকে আরো দুই একটা ইনফরমেশন লাগবে, আমাদের ম্যাথ করার জন্য লাগবে আর কি। একটু পরে একটা ম্যাথ আমরা করব, এটা মনে থাকবে তো? তাহলে 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে যদি প্রবেশ করে, ওকে, তার মানে এখানে হচ্ছে 90 ডিগ্রি বাদে, তার মানে এখানে ভি এবং বি এর যে মধ্যবর্তী কোণ দ্যাট ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হইতো সেক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার হইতো, বাট এটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। যদি 90 না হয় সেক্ষেত্রে গতিপথটা হবে হচ্ছে হেলিকাল। ওকে, এতটুকু বুঝছি। এখন এখান থেকে দু একটা ইনফরমেশন মাথায় রাখা লাগবে। কি কি ইনফরমেশন মাথায় রাখা লাগবে? ধরো এটা হচ্ছে একটা হেলিকাল পাথ, কোনটা? এইটা। এবং এই পথে ধরো আমাদের চার্জ গতিশীল এইভাবে, ওকে, এইভাবে, 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 এই 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 ধরো এই এতটুকু আঁকলেই মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই বরাবর হচ্ছে আমাদের চার্জটা গতিশীল, এটা হচ্ছে আমাদের চার্জ। চার্জটা এই বরাবর আগাচ্ছে, এই বরাবর, এই বরাবর, আবার হচ্ছে এই বরাবর, আবার এই বরাবর, আবার হচ্ছে এই বরাবর, আবার এই বরাবর, আবার এই বরাবর, এভাবে ঘুরতে 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 চার্জটা আগাচ্ছে। ওকে, এখন তুমি যদি খেয়াল করো এই গতিপথের মধ্যে কিছু সমদশা সম্পন্ন কণা আছে, পর্যায়বৃত্ত গতির কনসেপ্ট লাগবে, ঠিক আছে। আমি যদি চিন্তা করি এই যে এই কণাটা এবং এই কণাটা এবং এই কণাটা, এটা সবাই কি সমদশা সম্পন্ন কণা, গতিপথের উপর তারা একই দশায় আছে। একইভাবে এই কণা বলো, এই কণা বলো, এই কণা, এরাও কি সবাই সমদশা সম্পন্ন কণা, ঠিক আছে। তো আমি যদি বলি এটা এ, এটা বি এবং এটা সি, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম এবং এটা হচ্ছে সি প্রাইম, তাহলে এ বি সি, এ কমা বি কমা সি, এরা হচ্ছে সমদশা সম্পন্ন কণা। কি? সমদশা সম্পন্ন কণা। ওকে, ওকে। আবার এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এরাও সমদশা সম্পন্ন কণা। যারা পর্যায়বৃত্ত গতি পড়ছো তাদের আই গেস সমদশা সম্পন্ন কণা সম্পর্কে আইডিয়া আছে। যারা পড়ো নাই এখনো তাদের তো হালকা একটু ঝামেলা, বাট আপাতত বিশ্বাস করে নাও সমদশা মানে হচ্ছে যাদের অবস্থা একই বা দশা একই, ঠিক আছে। এটা তো ওয়ান কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, তাই না? সো যেই গতিপথের উপর যেই বিন্দুগুলাতে কণা একই দশায় থাকবে সেগুলাকেই আমরা বলি হচ্ছে সমদশা সম্পন্ন কণা, ঠিক আছে। এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এরাও কি? এরাও হচ্ছে সমদশা সম্পন্ন কণা। ওকে, একদম ইজি। এবং দুইটা কনজিকিউটিভ সমদশা সম্পন্ন কণার যে মধ্যবর্তী দূরত্ব, এইটাকে বলা হয় হচ্ছে পিচ। কি বলা হয়? পিচ। মাঝে মধ্যে এটা বের করতে বলে, ঠিক আছে। এর জন্য এটা লেখা, দুইটা পরপর সমদশা সম্পন্ন যে কণা তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বলা হয় পিচ। এবং এই পিচের মান কিন্তু কনস্ট্যান্ট হবে। পিচের মান কনস্ট্যান্ট, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও একই, সব জায়গায় সেম হবে। দুইটা পাশাপাশি সমদশা সম্পন্ন কণার যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলি পিচ, এবং একটা নির্দিষ্ট হেলিকাল পাথের জন্য এই পিচের মান হবে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ধরো তোমাকে পিচের মান বের করতে বললো, কেমনে বের করবা যদি পিচের মান বের করতে বলে? ওকে, উপায় আছে। খেয়াল করেন, এইটা ধরেন একটা কণা, এই কণাটা বা এটা হচ্ছে যাত্রা পথের উপর একটা বিন্দু, চার্জ একটা সময় নির্দিষ্ট বিন্দুতে এসে পৌঁছাবে, এভাবে ঘুরতে 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 এখানে এসে পৌঁছাইছে। এটার সমদশা সম্পূর্ণ পাশের কণা কোনটা বা পাশের বিন্দু কোনটা? পাশের বিন্দু হচ্ছে এটা। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে চার্জের আসতে কতটুকু সময় লাগবে বলো তো? এই যে এ বিন্দু, এই এ বিন্দু থেকে আবার এই এ বা বি বিন্দুতে আসতে চার্জের সময় লাগবে কতটুকু? সময় লাগবে হচ্ছে পর্যায়কালের সমান পরিমাণ সময়। কি বললাম? এই এ থেকে ঘুরে বিতে আসতে সময় লাগবে কতটুকু? পর্যায়কালের সমান পরিমাণ সময়। সিমিলারলি এই এ প্রাইম থেকে ঘুরে বি প্রাইমে আসতেও সময় লাগবে পর্যায়কালের সমান পরিমাণ সময়। এই বি প্রাইম থেকে ঘুরে সি প্রাইমে আসতেও সময় লাগবে পর্যায়কালের সমান পরিমাণ সময়। এই বি থেকে ঘুরে সিতে আসতেও সময় লাগবে পর্যায়কালের সমান পরিমাণ সময়। তার মানে একটা সমদশা সম্পন্ন বিন্দু থেকে পাশের সমদশা সম্পন্ন বিন্দুতে যাইতে কতটুকু সময় লাগে? পর্যায়কালের সমান পরিমাণ সময়। তাহলে আমি যদি বলি বি থেকে সিতে যাইতে, কই বি থেকে সি বলো বা এ থেকে বি বলো বা তুমি এ প্রাইম থেকে বি প্রাইম বলো বা তুমি বি প্রাইম থেকে সি প্রাইম বলো, একটা সমদশা সম্পন্ন বিন্দু থেকে আরেকটা সমদশা সম্পন্ন বিন্দুতে যাইতে কতটুকু সময় লাগে? প্রয়োজনীয় সময় হচ্ছে পর্যায়কালের সমান সময়, ঠিক আছে। প্রয়োজনীয় সময় হবে কি? পর্যায়কালের সমান। ওকে, ঠিক আছে। এবং এই যে সে সামনের দিকে আগাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে কেন? সামনের দিকে আগাচ্ছে তার জন্য। সামনের দিকে সে আগাচ্ছে কোন বেগের জন্য? সামনের দিকে আগাচ্ছে সে ভি কস থিটার জন্য। কিসের জন্য? ভি কস থিটা। এগুলো কিন্তু ম্যাথে লাগবে, ঠিক আছে। সামনে আগাচ্ছে ভি কস থিটার জন্য এবং ঘুরতেছে কার জন্য? ঘুরতেছে হচ্ছে ভি সাইন থিটার জন্য, ঠিক আছে। ঘুরতেছে কার জন্য? ভি সাইন থিটার জন্য।
ওকে, যদি ভি আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হয় তাইলে আমাদের এই চার্জ সামনে আগাচ্ছে ভি কস থিটার জন্য এবং ঘুরতেছে কার জন্য, ভি সাইন থিটার জন্য। মন থাকবে? শিওর? ওকে। তাহলে এই যে আমরা পর্যায়কাল টর্যায়কাল পাবো, এগুলো কার জন্য পাবো? ভি কস থিটার জন্য না। পর্যায়কাল কেন আসছে? ঘুরতেছে তার জন্য পর্যায়কাল আসছে, না ঘুরলে কি পর্যায়কাল আসতো বলো? ঘুরতেছে দেখে তো পর্যায়কালটা আসছে। ঘুরতেছে কি ভি কস থিটার জন্য না, ঘুরতেছে ভি সাইন থিটার জন্য। সো ঘূর্ণন সম্পর্কিত যত রাশি সব জায়গায় বেগের মান বসাতে হবে এটা, কারণ ঘূর্ণন তৈরি হয়েছে এই বেগের জন্য। ভি এর জন্য কিন্তু ঘূর্ণন তৈরি হয় নাই, ভি এর একটা উপাংশের জন্য ঘূর্ণন তৈরি হয়েছে। আমরা যখন প্রথম কেসটা পড়ছিলাম যেখানে বৃত্তাকার গতি ছিল সেখানে পুরা বেগটাই ঘূর্ণনে ভূমিকা রাখতেছিল, বাট এখানে কিন্তু পুরা বেগটা ঘূর্ণনে ভূমিকা রাখবে না, বেগের জাস্ট একটা অংশ ভি সাইন থিটা ও হচ্ছে ঘূর্ণনে ভূমিকা রাখবে। সো ঘূর্ণন সম্পর্কিত যত রাশি আছে সব জায়গায় বেগের মান আমাদের বসাইতে হবে ভি সাইন থিটা, কারণ ভি কস থিটার তো ঘূর্ণনে কোনো ভূমিকা নাই। আর সামনের দিকে অতিক্রান্ত দূরত্ব সম্পর্কিত যত রাশি আছে সব জায়গায় বেগের মান বসাইতে হবে ভি কস থিটা, কারণ ওর জন্যই স্যার সামনে আগাচ্ছে, সামনে আগানোতে কিন্তু ওর কোনো ভূমিকা নেই। ঠিক আছে, ওর ঘূর্ণনে কোনো ভূমিকা নাই, ওর সামনে আগানোতে কোনো ভূমিকা নাই। বুঝছো? ক্লিয়ার? একটা ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে। আসো চলো একটা ম্যাথ করি, খুবই কমন একটা ম্যাথ। কি বলছে? এত কেজি এবং এত কুলম চার্জ বিশিষ্ট একটা কণা 0.2 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রে 85 ডিগ্রি কোণে প্রবেশ করে। কণার বেগ দেওয়া আছে, প্রথমত বলছে কণার গতিপথ কেমন হবে। বলো 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 ভাইয়া, অনেক কঠিন। এই বেটা, কণার গতিপথ কেমন হবে বলো তো? হেলিক্যাল পাথ হবে। এক লাইন অ্যান্সার। কেন হেলিক্যাল পাথ হইলো? যদি এক্সপ্লেইন করতে বলে যেমনি করে ছবি আঁকছে অমনি করে এক্সপ্লেইন করা লাগবে। আর যদি ইন জেনারেল বলি, শর্টে বলি, তাহলে 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো কোণে চার্জ যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে তার গতিপথ কেমন হবে? হেলিক্যালি হবে। ঠিক আছে, গুড। এবার সেকেন্ড কোয়েশ্চনটা দেখো, গতিপথের দুইটা পরপর সমদশা সম্পন্ন কণার অবস্থার মধ্যবর্তী দূরত্ব কত? মানে পরপর দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে বলছে, মানে সহজ কথা তোমাকে পিচ বের করতে বলছে। কেমনে বের করবা? দেখো, বুদ্ধি কাটাবো আমরা একটু। সো আমরা আরেকটা বার ছবি রাখছি বা আঁকতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই বরাবর কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ড, এবং ভিএক্সও ম্যাগনেটিক ফিল্ডের দিকেই কাজ করবে। আমাদের চার্জ কিভাবে গতিশীল? আমাদের চার্জ গতিশীল এইভাবে, ওকে, এইভাবে, 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 ওকে, এইভাবে, এইভাবে, ওকে, এইভাবে, এইভাবে। হেলিক্যাল পাথে আমাদের চার্জটা গতিশীল। আমাদের চার্জ কোথায় আছে? আমাদের চার্জ আছে এখানে, চার্জ আছে এখানে, চার্জ এই বরাবর গতিশীল, চার্জ এই বরাবর গতিশীল, চার্জ এই বরাবর গতিশীল, চার্জ এই বরাবর গতিশীল, এই যে চার্জ এই বরাবর গতিশীল। বুঝতে পারছো? আমার লাগবে কি? আমার লাগবে পরপর দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি ধরলাম এই, ওকে, এবং এই আমার এই ডিস্টেন্সটা লাগবে। ওকে, যে চার্জ এখান থেকে যখন এখানে আসবে তার জন্য সে আনুভূমিক বরাবর বা এই বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা আমার বের করতে হবে। সেটা কেমনে বের করতে পারি? খেয়াল করেন, এখান থেকে ধরলাম এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। চার্জ তো আর এ থেকে বিতে সরাসরি আসবে না, এ থেকে বিতে তার আসা লাগবে ঘুরে, এভাবে একটা পর্যায় কমপ্লিট করে বা ঘুরে তার বি পয়েন্টে এসে পৌঁছানো লাগবে। এই ঘুরে আসতে সময় লাগবে কতটুকু? পর্যায়কালের সমান পরিমাণ সময়। এ থেকে বিতে আসতে কতটুকু সময় লাগবে? পর্যায়কালের সমান পরিমাণ সময়। ওকে, গুড। এবং এ থেকে বিতে যে সে যাবে, আমি ধরলাম এই বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। এই বরাবর বেগ কত? ভাইয়া এই বরাবর বেগ হচ্ছে vx। এই যে সামনের দিকে চার্জটা আগাচ্ছে কোন বেগের জন্য? এই vx এর জন্য বা v cos থিটার জন্য। এই বেগটা কেমন বেগ? এই বেগটা সমবেগ, পড়ে আসছে একটু আগেই। এই বেগের মান কিন্তু চেঞ্জ হয় না, বেগটা কি বেগ? সমবেগ। ঠিক আছে, তাহলে সমবেগে সে যাইতেছে সামনের দিকে। ওকে, মানে তার সামনের দিকে তো বেগের একটা উপাংশ আছে, সেটা কত? সেটা হচ্ছে v cos থিটা। এবং এই a থেকে b তে যাইতে বা বেগের ডিরেকশনে a থেকে b তে যাইতে তার সময় লাগতেছে t পরিমাণ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ভাই বেগ মাল্টিপ্লাইড বাই সময়, বেগের মান তো কনস্ট্যান্ট। তাহলে এই যে SAB, এই SAB হবে হচ্ছে vx মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল T বা v cos থিটা মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল T। এই বরাবর বেগ মাল্টিপ্লাইড বাই এ থেকে বিতে যাইতে প্রয়োজনীয় সময়। এই বরাবর বেগ কত? এই বরাবর বেগ হচ্ছে v cos থিটা, আর সময় লাগতেছে কতটুকু? পর্যায়কালের সমান পরিমাণ সময়। সো এর দিয়ে বেগকে গুণ করে দিলেই কাজ শেষ।
এখন এই ভি কস থিটা নিয়ে সমস্যা নেই, ভি এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, বাট সমস্যা হচ্ছে পর্যায়কাল নিয়ে। পর্যায়কালের মানটা বের করা লাগবে। পর্যায়কালের মান কেমনে বের করবা? পর্যায়কালের মান বের করার উপায় হচ্ছে প্রথমে ওমেগার মান বা প্রথমে বৃত্তাকার পথের ব্যাসার্ধের মান বের করো, সেখান থেকে পর্যায়কালের মান বের করো। কিভাবে? দেখো এখানে আমার চার্জটা বৃত্তাকার পথে ঘুরতেছে কেন? কারণ এখানে যে চৌম্বক বলটা আছে সেই চৌম্বক বলটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে। এখানে চৌম্বক বলের মান কত? এখানে চৌম্বক বলের মান হচ্ছে কিউ ভি ওয়াই বি সাইন 90। ভাইয়া এটা চৌম্বক বল আপনি কেমনে বুঝলেন যে এই চৌম্বক বলের জন্য বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে? আগে লেখো কিউ ভি ওয়াই বি সাইন 90। আচ্ছা, আমার যে চার্জ সে বৃত্তাকার পথে ঘুরবে কেন? কোন বেগের জন্য? উলম্ব বরাবর বেগের জন্য, তাই না? আমার এই আনুভূমিক বরাবর বেগের চিন্তা কিন্তু ঘূর্ণনের সময় আসবেই না, বারবার বলতেছি ঘূর্ণনের সময় আসবে শুধুমাত্র উলম্ব বরাবর বেগটা। উলম্ব বরাবর বেগ ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত কোণে আছে? নামই তো উলম্ব বেগ, সে ম্যাগনেটিক ফিল্ডের সাথে অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে। তাহলে উলম্ব বরাবর বেগের জন্য কতখানি ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে? কিউ ভি ওয়াই বি ইন্টু সাইন 90। তাহলে সাইন 90 মান 0, তাহলে বসাই দাও কিউ ইন্টু ভি ওয়াই এর মান হচ্ছে ভি সাইন থিটা মাল্টিপ্লাইড বাই বি, দ্যাট মিনস কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের মান। ঠিক আছে, কোন ম্যাগনেটিক ফোর্স? আমার উলম্ব বরাবর বেগের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফোর্স। আনুভূমিক বরাবর বেগের জন্য কোনো ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে? হবেই তো না, কারণ আনুভূমিক বরাবর বেগটা তো ম্যাগনেটিক ফিল্ডের বরাবর কাজ করতেছে। থিটার মান 0, থিটার মান 0 হইলে সাইন 0 এর মান 0, সো কোনো ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হবে না। ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েটই হবে কার জন্য? শুধুমাত্র উলম্ব বরাবর বেগের জন্য। ওকে, এবং এই যে ম্যাগনেটিক ফোর্সটা যেহেতু উলম্ব বরাবর বেগের জন্য তৈরি হয়েছে, এটা কি করবে? বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাবে। তার মানে এই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে কেন্দ্রমুখী বল হিসাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি FC is equals to FB। FC মানে কি? FC মানে হচ্ছে mv স্কয়ার্ড বাই r। কি? mv স্কয়ার্ড বাই r। এখানেও কিন্তু একটা সমস্যা আছে। এই ভিটা কি বলো তো? এই ভিটা কি শুধু ভি? না, এই ভি কিন্তু ভি না, এই ভি হচ্ছে vy। কেন ভাইয়া vy কেন? দেখো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তার বৃত্তাকার পথের ঘূর্ণন বেগ কি চেঞ্জ হবে? তার বৃত্তাকার পথের ঘূর্ণন বেগের মান তো চেঞ্জ হবে না, ডিরেকশন চেঞ্জ হবে। সো বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছিল কত বেগ নিয়ে? vy নিয়ে। সে কিন্তু ভি বেগ নিয়ে ঘুরতেছে না। তোমরা কনফিউজড হয়ে যেতে পারো তারাও। বস্তু বা চার্জ ভি বেগ নিয়ে প্রবেশ করছে। ওকে, ভি বেগের একটা উপাংশ আছে vx, এটা নিয়ে চার্জটা সামনে আগাচ্ছে। আর একটা উপাংশ আছে vy, এই vy নিয়ে চার্জটা ঘুরতেছে। তাহলে একটা চার্জ যদি vy বেগে ঘুরে তার কেন্দ্রমুখী বলের মান কত হবে? mvy স্কয়ার্ড বাই r। সো এখানে কিন্তু v হবে না, চার্জ ঘুরতেছে vy বেগ নিয়ে, এবং ঘূর্ণনের সময় কিন্তু বেগ চেঞ্জ হবে না। কেন্দ্রমুখী বল কিন্তু বেগের মান চেঞ্জ করতে পারে না, জাস্ট বেগের ডিরেকশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তাহলে চলেন এখানে আসবে mvy স্কয়ার্ড বাই r, আর fb এর মান কত? fb এর মান হচ্ছে qvb সাইন থিটা। ওকে, সহজ একদম, গুড। তাহলে এখান থেকে আসেন vy মানে কি? vy মানে হচ্ছে v সাইন থিটা, এটা আমরা জানি, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই r, এখানে আছে qb ইনটু v সাইন থিটা। একটা v সাইন থিটা একটা v সাইন থিটা বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা r এর মান বের করে ফেলতে পারবো। কিসের মান? r এর মান। r এর মান কত হবে? r এর মান হবে হচ্ছে mv সাইন থিটা বাই qb। বের হয়ে গেছে r এর মান। ঠিক আছে, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কেমনে বের করবা? দেখো পর্যায়কাল বের করা খুবই সহজ। পর্যায়কাল টি হবে, এখানে লিখতেছি, হ্যাঁ, পর্যায়কাল টি হবে হচ্ছে 2 পাই r, বৃত্তাকার পথের পরিধি ডিভাইডেড বাই হচ্ছে বস্তু বৃত্তাকার পথে যে বেগ নিয়ে ঘুরতেছে। বস্তু বৃত্তাকার পথে কত বেগ নিয়ে ঘুরতেছে? ভি নিয়ে না, ভি সাইন থিটা নিয়ে বা ভি ওয়াই নিয়ে। তাহলে নিচে আসবে হচ্ছে ভি ওয়াই। এইটাই হচ্ছে পর্যায়কাল, একদম সহজ। আরেকবার যদি লিখি, উপরে বৃত্তাকার পথের পরিধি 2 পাই আর, নিচে সেই বৃত্তাকার পথে যত বেগ নিয়ে ঘুরতেছে। বৃত্তাকার পথে কি ভি বেগ নিয়ে ঘুরতেছে? না, ঘুরতেছে হচ্ছে ভি ওয়াই বেগ নিয়ে, আর ভি এক্স বেগ নিয়ে সামনে আগায় যাচ্ছে, ভি বেগে না। ওকে, তাহলে নিচে আসবে হচ্ছে বেগ ভি ওয়াই। তাহলে 2 পাই ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে এইটা এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ বি। আর ভিওয়াই এর মান হচ্ছে ভি সাইন থিটা। ঠিক আছে, তাহলে ভি সাইন থিটা বাদ, কাটো কাটো কাটো, থাকবে কি? থাকবে হচ্ছে 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। এইটা হচ্ছে পর্যায়কালের মান।
ওকে গাইস, এটা কি আমাদের হেয়ার সাইকেলের মানটা জাস্ট এখানে বসাই দিলে রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, রেজাল্ট বের করাটা কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে। SAB ইজ ইকুয়ালস টু VX এর মান কত? VX এর মান হচ্ছে V cos থিটা। V এর মান কত এটাকে ভাবে লিখি, তোমরা পরে আর কি বসাই নিও। V cos থিটা মাল্টিপ্লাইড বাই T। T এর মান হচ্ছে 2 পাই m ডিভাইডেড বাই QB। দেখো সব মান দেওয়া আছে। V এর মান কত? এই যে এটা হচ্ছে V এর মান, এটা হচ্ছে V। ওকে ভাইয়া থিটার মান কত? এই যে এইটা হচ্ছে থিটার মান, এটা হচ্ছে থিটা। ভাইয়া এম এর মান কত? চার্জের ভর, এই যে এইটা হচ্ছে এম এর মান 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। ভাইয়া কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এইটা চার্জের মান। ওকে, এবং বি এর মান কত? এই যে এইটা হচ্ছে বি এর মান। সকল মান দেওয়া আছে, মানটা জাস্ট বসাই দিবেন। বসাই দিলেই অতিক্রান্ত দূরত্ব বা কনজিকিউটিভ দুইটা বিন্দু বা দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনি পেয়ে যাবেন। একদম সহজ, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? হালকা একটু কমপ্লেক্স, এগুলো এইচএসসি এর জন্য না, এটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর জন্য। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, এটা এইচএসসি এর জন্য লাগবে না। এইচএসসি এর জন্য কনসেপ্টটুকু জানলেই হবে। হ্যাঁ, আর হচ্ছে 90 ডিগ্রি কোণে প্রবেশ করলে যা যা ওগুলা হচ্ছে এইচএসসি এর জন্য লাগবে। এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, এইচএসসি এর জন্য হচ্ছে এগুলো লাগবে। কোনগুলা? এগুলো এখানে যা যা বের করা শিখাইছি। তোমাকে বলতে পারে যে বৃত্তাকার পথে কত ব্যাসার্ধে ঘুরবে, 90 ডিগ্রি কোণে প্রবেশ করলো। এইচএসসিতে আসলে 90 ডিগ্রিটাই আসবে, ঠিক আছে? এত কঠিনটা আসবে না, 90 ডিগ্রিটাই আসবে। যে 90 ডিগ্রি কোণে প্রবেশ করছে, কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, এই হচ্ছে ফর্মিউলা। কত কৌণিক বেগে ঘুরবে, এই হচ্ছে ফর্মিউলা। কত পর্যায়কাল হবে, এই ফর্মিউলা। কত কম্পাঙ্কে ঘুরবে, এই হচ্ছে ফর্মিউলা। সো এগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, পরেরটা না, পরেরটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। দেখো গাইস, ক্লিয়ার কিনা? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে হচ্ছে আমরা সামনে আগায় যাবো, আমরা একটু ওয়েস্টেডের পরীক্ষা শুরু করব, ঠিক আছে? এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, আমরা আজকে কি শুরু করবো এখন? ওয়েস্টেডের পরীক্ষা। লেটস গো, চলো। দেখো বুঝছো কিনা? সুন্দর জিনিস কিন্তু, হ্যাঁ, এগুলো পড়তে মজা লাগে, তাই না বলো? এগুলো পড়তে মজা আছে কিন্তু, হ্যাঁ, শিখার মতো অনেক কিছু আছে। দাদা আপনার চশমার ডিজাইন চেঞ্জ করেন। তো গরিব মানুষ ভাই, চশমা কই থেকে পাবো বলো? একটা চশমা কিনছিলাম 3 বছর আগে, এটা দিয়েই চলতেছে। ভেঙে গেল, জোড়া লেগে লেগে পড়ি, কি করবো আর? কেনার টাকা নেই এই মুহূর্তে, পরে কিনবো আবার যদি কোনোদিন টাকা জমাইতে পারি। ওকে ওকে গাইস, দেখো বুঝছো কিনা? এই ম্যাথ ক্লিয়ার সবার? ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে সাবাস, তোমরা এই ম্যাথও বুঝে গেছো ভাই, তোমাদেরকে আসলে স্যালুট। যাই হোক, আসো সামনে আগাই, চলো। এইবার হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষা। দেখো এতক্ষণ ধরে আমরা একটা চার্জ নিয়ে কাজ করতেছিলাম, এখন হচ্ছে আসল পড়াশোনা শুরু। আমরা এখন পড়াশোনা করব কারেন্ট ক্যারিং ওয়্যার নিয়ে। কি? কারেন্ট ক্যারিং ওয়্যার। লেখো, এটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে এমন একটা তার যে কিনা কারেন্ট ক্যারি করতেছে। ওকে ওকে ভাইয়া, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, বুঝছি ভাইয়া। এখন এই কারেন্ট ক্যারিং ওয়্যার নিয়ে আমরা কোথায় পড়াশোনা করছি? চলো তো পুরাটা দিই তো, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করলাম। একটা পরিবাহী তার যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের আশেপাশে না ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্রিয়েট হয় না। কি বললেন ভাই, বুঝলাম না। দেখো একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখাই তোমাদের। ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, কোথায়? এখানে, ঠিক আছে? এরকম, বা একটা সহজ নাও, সোজা নাও, একদম সোজা। ওকে, এখানে নাও আরো একটা। ওকে ফাইন, এটা কিন্তু ওয়েস্টেডের পরীক্ষা না, ওয়েস্টেডের পরীক্ষা আসতেছে, এটা ওয়েস্টেডের পরীক্ষা না, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট। এই বরাবর হচ্ছে কারেন্ট গেছে, ওকে, এই বরাবর হচ্ছে কারেন্ট গেছে। ওকে, এখানে আমি কি করছি? একটা চার্জকে রাখছি কিউ কুলম। ওকে, এই চার্জ আছে রেস্টে। ওকে, এবং এখানে ওই সেম চার্জটাকে আমি কি করছি? গতিশীল করছি। বলো কি হবে? বলো 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 কি হবে? এখানে কারেন্ট যাচ্ছে, বুঝছো? হ্যাঁ, মাথায় কিন্তু একটু চক্কর দেওয়া উচিত। এখানে কারেন্ট যাচ্ছে একটা তারের মধ্যে দিয়ে, তার পাশে আমরা একটা কিউ কুলম মানের চার্জ রাখছি। কি করছি? তার পাশে একটা কিউ কুলম মানের চার্জ রাখছি রেস্টে, সে থেমে আছে, নড়াচড়া করতেছে না। এই অবস্থায় এই চার্জের উপর কি কোনো বল কাজ করবে? কোয়েশ্চেন নাম্বার 1। এইবার এই চার্জটাকে গতিশীল করছি একটা নির্দিষ্ট বেগে, ধরো ভি বেগে গতিশীল করছি। এই অবস্থায় কি চার্জের উপর কোনো বল কাজ করবে? কোয়েশ্চেন নাম্বার 2। হোয়াট শুড বি ইওর অ্যান্সার? ভাইয়া বল কাজ করবে, ভাইয়া বল কাজ করবে না। ভুল, উল্টা হয়েছে, এখানে বল কাজ করবে না। কি? এখানে নো ফোর্স। যখন আমরা এভাবে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশে একটা চার্জকে স্থির অবস্থায় রাখি, দেখা যায় তার উপর কোনো ফোর্স কাজ করে না, নো ফোর্স। আচ্ছা,
তাহলে এখান থেকে কি কনক্লুড করা যায়? এখান থেকে কনক্লুড করা যাইতে পারে যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের আশেপাশে তেমন কোনো স্ট্রং ইলেকট্রিক ফিল্ড নাই। কারণ যদি একটা বিশাল স্ট্রং ইলেকট্রিক ফিল্ড থাকতো তাহলে অবশ্যই চার্জের উপর একটা বল কাজ করতো, তাই না? একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি চার্জকে রাখো, সে কি একটা বল অনুভব করবে না? অবশ্যই করবে। সো চার্জ বল অনুভব করতেছে না মানে কি? মানে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, তার মানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের আশেপাশে ইলেকট্রিক ফিল্ড কিন্তু থাকে না, বা থাকলেও খুব বেশি স্ট্রং না। ওকে, বাট যখনই আমরা চার্জটাকে গতিশীল করলাম দেখা গেল এই চার্জ এভাবে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। চার্জ যাওয়ার কথা ছিল কোন দিকে? চার্জ যাওয়ার কথা ছিল এইদিকে, বাট যাইতে পারতেছে না। চার্জ কি হচ্ছে? চার্জ ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে একটা ফোর্স চলে আসছে। ভাইয়া এখানে আবার কি ফোর্স? এখানকার যে ফোর্স সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। কি? ম্যাগনেটিক ফোর্স। ভাইয়া ম্যাগনেটিক ফোর্স এখানে কেমনে আসলো? এখানে ম্যাগনেটিক ফোর্স কেমনে আসলো? দেখো, চার্জটা যখন স্থির ছিল, স্থির চার্জের উপর কি কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করে না। এর জন্য এখানে ম্যাগনেটিক ফোর্স কাজ করে না। ম্যাগনেটিক ফিল্ড এখানেও ছিল, বাট চার্জ ছিল স্থির। চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি? এত কষ্ট করে পড়ে আসছো, এফ বি ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। যদি ভি এর মান 0 হয়, এফ এর মান কত হবে? 0ই তো হবে ভাই। সো তোমার চার্জ ছিল স্থির, তার উপর কোনো রকম ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স কাজ করার সুযোগ আছে? সুযোগ নেই। যখনই তুমি চার্জটাকে গতিশীল করছো, এইবার তুমি দেখতেছো যে ওর উপর একটা ফোর্স কাজ করতেছে। এটা তো অবশ্যই ইলেকট্রিক ফোর্স না। যদি ইলেকট্রিক ফোর্স হইতো তাহলে তো এখানেও কাজ করতো। কই গেল ওমা, সরি। যদি ইলেকট্রিক ফোর্স হইতো তাহলে তো এখানেও কাজ করতো। ইলেকট্রিক ফোর্স তো স্থির চার্জের উপরেও কাজ করে, গতিশীল চার্জের উপরেও কাজ করে। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, লেটস সাপোজ এখানে কি আছে? একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, ইলেকট্রিক ফিল্ড। এবং এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি একটা ফিক্সড চার্জ রাখছো যে কিনা স্থির, ওর উপর ইলেকট্রিক ফোর্স কাজ করবে। তুমি যদি এই চার্জকে গতিশীল করো তাও ওর উপর ইলেকট্রিক ফোর্স কাজ করবে। তার মানে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতো এই কারেন্ট ক্যারিং ওয়্যারের আশেপাশে, তাইলে তো এই চার্জের উপর স্থির অবস্থায়ও বল কাজ করতো। স্থির অবস্থায় বল কাজ করছে? করে নাই। বাট যখনই চার্জকে গতিশীল করছি তখনই বল কাজ করছে। বলো তো, চার্জ স্থির থাকলে বল কাজ করতেছে না, বাট গতিশীল হলে বল কাজ করছে। এটা কোথায় দেখা যায়? ম্যাগনেটিক ফিল্ডে দেখা যায়। দ্যাট মিনস একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তার আশেপাশে কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখনই একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে তার আশেপাশে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এজন্যই এই ফিল্ডটা মানে খুবই অদ্ভুত একটা ফিল্ড। একটা স্থির চার্জের উপর বল প্রয়োগ করতে পারে না, বাট একটা চার্জ যখনই গতিশীল হয় তার উপর বল প্রয়োগ করে। মানে তুমি বসে আছো, ঠান্ডা আছো, সমস্যা নেই, তোমার কিচ্ছু বলবো না, তুমি খালি গতিশীল হও, তোমাকে দেখে নিব। ঠিক আছে, এই সেম কাহিনী। চার্জ যখন স্থির কোনো রকম বল প্রয়োগ করতে পারতেছে না, ম্যাগনেটিক ফিল্ড এখনো আছে, বাট স্থির চার্জের উপর কোনো রকম বল কাজ করবে না। যখনই চার্জটা গতিশীল হইছে বল কাজ করা শুরু করছে। সো কিন্তু কনক্লুশন হচ্ছে এটা। দেখো, এই কনক্লুশনে তো আমরা আগেই আসছি যে চার্জ গতিশীল হলে বল কাজ করে। এখানকার কনক্লুশন এটা না। এখানকার কনক্লুশন হচ্ছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এটা হওয়াটাই ন্যাচারাল না? একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাবে তারের মধ্যে চার্জ ফ্লো করতেছে, গতিশীল চার্জের জন্য কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না? অবশ্যই তৈরি হয়। তাহলে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি চার্জ ফ্লো করতেছে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? অবশ্যই হবে। বুঝছেন? তাহলে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার কি করে? তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে এখান থেকে যদি কারেন্ট যায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড, চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে ভাইয়া, তারের উপর যদি কোটিং করা থাকে, কি ওই যে আবরণ দেওয়া থাকে, যদি ভাই লেয়ার লেয়ার লেয়ার, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান কমে যেতে পারে, বাট তৈরি হবে, তৈরি অবশ্যই হবে। তো তারের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে, আশেপাশে তুমি কি করছো? লেয়ার দিয়ে আবরণ দিয়ে রাখছো, কোটিং করে রাখছো তারের আশেপাশে, যেমনটা নর্মালি হয়। তার আশেপাশে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? হবে। আগের চেয়ে কম হইতে পারে, মাধ্যমের উপর নির্ভর করবে, মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যাগনেটিক বলরেখা, বাট ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই তৈরি হবে। ক্লিয়ার? গুড। দেখো এখানে যে ওয়েরস্টেডের পরীক্ষায় দেওয়া আছে, ওয়েরস্টেড আকস্মিকভাবে আবিষ্কার করেন তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সো এটা সবার আগে আবিষ্কার করছিলেন হচ্ছে ওয়েরস্টেড। ঠিক আছে, আরো অনেক হিস্টোরিক্যাল এক্সপেরিমেন্ট আছে এটার পিছনে, বাট ওয়েরস্টেডের পরীক্ষা যেটা, এটা আসলে খুবই ফেমাস। দেখবা তোমরা 9-10 যে বই সেখানেও মোস্ট প্রবাবলি ওয়েরস্টেডের পরীক্ষা পড়ে আসছো। বাট ওয়েরস্টেড কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে পারেনি। ধরো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার মধ্যে দিয়ে হচ্ছে তোমার কারেন্ট যাচ্ছে, তার চারপাশে কত মানের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটা ডিরেকশন কোন দিকে হবে, এগুলো কিন্তু ওয়েরস্টেড বের করে নাই। ওয়েরস্টেড হচ্ছে জাস্ট একটা এক্সপেরিমেন্ট চালাইছে, সেই এক্সপেরিমেন্টের কিছু ফাইন্ডিংস আছে সেগুলো আমরা দেখব, এবং তার উপর বেস করে সে বলছে যে হ্যাঁ, একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়।
ওকে, আচ্ছা এখন আমরা ওয়েস্টেডের পরীক্ষায় যাই। এটা ওয়েস্টেডের পরীক্ষা না, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা অন্য এক্সপেরিমেন্ট, এমনি বললাম। এবার আসো ওয়েস্টেডের পরীক্ষা। আচ্ছা, ওয়েস্টেড কি করছে? ওয়েস্টেড হচ্ছে একটা তার নিচে, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এবং তার নিচে রাখছে হচ্ছে একটা কম্পাস। ঠিক আছে, ধরো এরকম একটা তার আছে, তার নিচে রাখছে কি একটা ম্যাগনেটিক কম্পাস। এই ম্যাগনেটিক কম্পাস কি একটা ম্যাগনেট বা একটা ম্যাগনেটের নিডল। ওকে, দেখতে কিরকম? এরকম। এই ধরো এখানে এই 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 এই, ঠিক আছে, এই পাশটা একটা পাশে একটু লাল করে দাও হালকা, এটা হচ্ছে নর্থকে ইন্ডিকেট করে। ঠিক আছে, বা ওটা না লিখলেও হবে, জাস্ট লাল করে দিলেই হবে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কম্পাস। ওকে, এখন ওয়েস্টেড এই ম্যাগনেটিক কম্পাসটাকে রাখছে হচ্ছে তারের নিচে, আবার উপরেও রাখছিল, ধরো এখন নিচে রাখছে আর কি, উপরে রেখেও পরীক্ষা করছে। ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। ওকে, এভাবে এই তারের মধ্যে দিয়ে এখন কারেন্টটা ফ্লো করতেছে। প্রথমে কোনো কারেন্ট ফ্লো করতেছিল না, দেখা গেল ওয়েস্টেডের যে ম্যাগনেটিক কম্পাসটা আছে সে কোনো বিক্ষেপ দিচ্ছে না। ঠিক আছে, যখন কারেন্ট ফ্লো করতেছে না, দেখো যখন I0, তখন কম্পাসে কোনো বিক্ষেপ নাই, কম্পাস বিক্ষেপ দিচ্ছে না। কম্পাস কি করতেছে না? টা, আমি এখানে লিখি, কম্পাস বিক্ষেপ দিচ্ছে না, কম্পাস নড়তেছে না, বা কম্পাস বিক্ষেপ দিচ্ছে না, বিক্ষেপ দিচ্ছে না। ওকে, এখন ধরো হঠাৎ করে কারেন্ট ফ্লো করা শুরু হইলো, কি হইলো? কারেন্ট 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 কারেন্ট। যখনই কারেন্ট ফ্লো হওয়া শুরু হইলো, দেখা গেল কম্পাস বিক্ষেপ দিচ্ছে। কম্পাস কি করতেছে? ঘুরতেছে যে কোনো একদিকে, আইদার এই দিকে অথবা এই দিকে। ঠিক আছে, তো যখনই কারেন্ট ফ্লো শুরু হয়েছে, যখনই কারেন্ট ফ্লো শুরু হয়েছে, কারেন্ট ফ্লো শুরু, তখনই কম্পাস কি করছে? কম্পাস বিক্ষেপ দেওয়া শুরু করছে, কম্পাস বিক্ষেপ দেওয়া শুরু করছে। এবং দেখা গেল কারেন্ট ফ্লো এর মান যত বাড়তেছে, তুমি কারেন্টের মান যত বাড়াবা, কারেন্ট ফ্লো এর মান বা প্রবাহিত কারেন্টের মান যত বাড়বে, কম্পাসের বিক্ষেপ তত বাড়তেছে। ঠিক আছে, মানে কম্পাস তত বেশি সরে যাচ্ছে, তত বেশি বিক্ষেপ দিচ্ছে। ওকে, কারেন্ট যত বেশি বাড়াচ্ছ, কম্পাস তত বেশি বিক্ষেপ দিচ্ছে। এবার ওয়েস্টেড আরেকটা কাজ করছে, আরেকটা কাজ কি করছে জানো? ওয়েস্টেড কারেন্টের ফ্লো এর ডিরেকশন চেঞ্জ করে দিয়েছে। মানে ধরো তুমি ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে দিছো, এইদিকে প্লাস এইদিকে মাইনাস, তার মানে এবার কারেন্ট ফ্লো করতেছে উল্টা দিকে। যখন কারেন্ট উল্টা দিকে ফ্লো করে তখন হচ্ছে মজা, তখন এই কম্পাসও উল্টা দিকে বিক্ষেপ দেয়। ঠিক আছে, কম্পাস এতক্ষণ একদিকে বিক্ষেপ দিচ্ছিল, ধরো এইদিকে, এই পাশ থেকে এই পাশে আসতেছিল, এই পাশ থেকে এই পাশে, যখনই কারেন্টের ডিরেকশন ঘুরে গেছে, কম্পাস এখন এই দিক যাওয়া শুরু করছে, এই দিকে। মানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথেই কম্পাসের বিক্ষেপের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আই ফ্লো এর ডিরেকশন যখন আমরা চেঞ্জ করে দিছি, বা ডিরেকশন যখনই চেঞ্জ হয়েছে, তখন কম্পাসের বিক্ষেপের ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? কম্পাসের বিক্ষেপের ডিরেকশন চেঞ্জ, কম্পাসের বিক্ষেপের ডিরেকশন কি হয়েছে ভাইয়া? চেঞ্জ হয়ে গেছে। এগুলাই হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষার ফাইন্ডিংস। সো প্রথম কথা, একটা ম্যাগনেটিক কম্পাস কখন বিক্ষেপ দিবে? যখন সে তার আশেপাশে একটা ম্যাগনেট পাবে। তাহলে অবশ্যই কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি না করতো, তাহলে তো অবশ্যই কম্পাস বিক্ষেপ দিত না। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের মান অবশ্যই কারেন্টের মানের সাথে সমানুপাতিক, বা কারেন্টের মানের উপর নির্ভর করতেছে। আমরা কারেন্টের মান যত বাড়াচ্ছি, বিক্ষেপ তত বাড়তেছে, মানে কারেন্টের মান যত বাড়তেছে তত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডের মান অবশ্যই কারেন্টের মানের সাথে সামহাউ রিলেটেড। আরেকটা ফাইন্ডিংস হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কারেন্টের বা কারেন্ট প্রবাহের ডিরেকশনের উপর নির্ভর করে। আমরা যখন এভাবে কারেন্ট ফ্লো করাচ্ছি, তখনই কম্পাস একদিকে বিক্ষেপ দিচ্ছে। যখনই আমরা কারেন্ট ফ্লো ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, তখন কম্পাস উল্টা দিকে বিক্ষেপ দিচ্ছে। তার মানে এই কারেন্টের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিসের উপর নির্ভরশীল? কারেন্ট প্রবাহের দিকের উপর। কারেন্ট যদি এই দিকে যায়, ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে তৈরি হবে, কারেন্ট উল্টা দিকে গেলে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বিপরীত দিকে তৈরি হবে, সেম ডিরেকশনে না। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে মোটামুটি ওয়েস্টেডের পরীক্ষা, এবং এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, হ্যাঁ, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তার চারপাশে কি করে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সে ম্যাগনেটিক ফিল্ডটা কারেন্টের মানের সাথে সামহাউ রিলেটেড, এবং কারেন্টের ডিরেকশনের উপরে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা নির্ভর করে। যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? গুড। এখন এটা একটু সামারি আকারে লেখা আছে, এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য লাগবে। পরীক্ষার হলে যখন আসবে,
বলবা ওই যে ভাইয়া ক্লাসে বলছিল মনে নাই, তখন মনোযোগ দিয়ে শুনি নাই, তখন কান্নাকাটি করেও কিন্তু লাভ হবে না। মনোযোগ দিয়ে শুনো, দেখো যা যা বলছি তাই মোটামুটি লেখা আছে। প্রথমত, পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। অবশ্যই একটা কারেন্ট ক্যারিং ওয়্যার বা একটা ওয়্যার নর্মাল ধরো পরিবাহী তার মধ্যে দিয়ে যদি তোমার কারেন্ট যায়, তার চারপাশে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেকেন্ডটা, বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের মাত্রার উপর নির্ভর করে বা মানের উপর নির্ভর করে। দ্যাট মিনস তুমি যত বেশি কারেন্ট ফ্লো করাবা, ম্যাগনেটিক ফিল্ডের মানও হবে তত বেশি। ম্যাগনেটিক ফিল্ডের মান কমপ্লিটলি কার উপর ডিপেন্ডেন্ট, কারেন্টের মানের উপর ডিপেন্ডেন্ট। ওকে, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে, কারণ আমরা যখনই কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার জন্যই কম্পাস উল্টা দিকে বিক্ষেপ দিছে, ঠিক আছে। এবং ফাইনালি বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে, এই চৌম্বক ক্ষেত্রও ততক্ষণ থাকে। যখনই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তখন কি আমাদের কম্পাস কোনো বিক্ষেপ দিচ্ছে না। তার মানে যখন কারেন্ট নাই, তখন কোনো ম্যাগনেটিক ফিল্ডও নাই। যদি ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তাহলে তো কম্পাস বিক্ষেপ দিত। তার মানে কারেন্টের উপস্থিতিতেই শুধুমাত্র এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কারেন্ট ছাড়া কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং। দেখো, এর আগ পর্যন্ত আমরা ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স দুইটাকে সেপারেট ফোর্স বা দুইটাকে সেপারেট মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স হিসেবে কনসিডার করতাম। বাট তুমি যদি এরপরে চিন্তা করো, বাট একদম এক্স্যাক্ট এখান থেকে না, আর একটু পরে এসে জিনিসটা কনক্লুশন আসছে। এরপর থেকে কিন্তু তড়িৎ বল এবং চৌম্বক বল দুইটা মিলে একটা ইউনিফাইড ফিল্ড হয়ে গেছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটাকে আমরা বলি, ঠিক আছে। সো এখান থেকে আমরা বেসিক্যালি কনক্লুশনে আসি যে হ্যাঁ, কারেন্ট থেকে চৌম্বক পাওয়া সম্ভব, বা ইলেকট্রিক ফিল্ড থেকে চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা সম্ভব। আর আমরা পরবর্তী চ্যাপ্টারটা যখন পড়বো, চ্যাপ্টার নাম্বার 5, সেখানে গিয়ে আমরা দেখবো ম্যাগনেটিক ফিল্ড থেকে আবার ইলেকট্রিক ফিল্ডও জেনারেট করা সম্ভব, ঠিক আছে। তুমি চৌম্বক থেকেও কারেন্ট পাবা। ওকে, এখানে আমরা কি করতেছি, এখানে হচ্ছে আমরা কারেন্ট থেকে চৌম্বক পাচ্ছি। চ্যাপ্টার 5-এ গিয়ে আমরা দেখবো চৌম্বক থেকেও কারেন্ট পাওয়া সম্ভব। সো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা হচ্ছে পরস্পরের সাথে কোরিলেটেড, এর জন্য দুইটা মিলে ইউনিফাইড একটা ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। বুঝছেন? গুড। বা তারই তো চৌম্বক ক্ষেত্র যেটাকে বলা হয়। ওকে, সেগুলো মনে থাকবে। এগুলো সব কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, যে কোনোটা আসতে পারে, ভুল যেন না হয়। আচ্ছা, তাহলে ওয়েস্টেডের পরীক্ষা মোটামুটি ক্লিয়ার। কিন্তু ভাইয়া, ওয়েস্টেড কি আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বের করে দিতে পারছে? তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে, ধরো এই হচ্ছে একটা তার, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কতখানি কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওকে, এই আই পরিমাণ কারেন্টের জন্য এই পয়েন্টে, ধরো পি পয়েন্টে কতখানি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটা কি ওয়েস্টেড বের করে দিতে পারছে? পারে নাই। সো ওয়েস্টেডের পরীক্ষা থেকে আমরা জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব পাইছি, যে হ্যাঁ, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট সেই ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা কিন্তু ওয়েস্টেড বের করতে পারে নাই। তাহলে এটাকে বের করছে। আসেন, এখানে একটু থিওরিটিক্যাল আলোচনা আছে, একটু হিস্টোরিক্যাল অ্যানালাইসিস আপনাদের বইয়ের লেখাই, এগুলো আসলে ইম্পর্টেন্ট কিছু লাইন, এর জন্যই তুলে নিয়ে আসছি। এই লাইনগুলো একটু পড়িস, ঠিক আছে? দেখো, পড়ো, তোমাদের জন্য একটু পড়ে দিই। জাতির কল্যাণে বিদ্যুৎবাহী পরিবাহীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এইটা আমরা কই থেকে পাইছি? এইটা আমরা পাইছি হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষা থেকে। এটা আমরা কই থেকে পাইছি? এইটা পাইছি হচ্ছে আমরা ওয়েস্টেডের পরীক্ষা থেকে, ঠিক আছে? ওয়েস্টেডের পরীক্ষা। এই চৌম্বক ক্ষেত্রের চৌম্বকীয় আবেশ বা চৌম্বক প্রাবল্য, মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা বের করব, নির্ণয়ের জন্য বিজ্ঞানী ল্যাপ্লাস একটি উপপাদ্য বা সূত্র প্রদান করেন। একে বলা হয় হচ্ছে ল্যাপ্লাসের উপপাদ্য বা ল্যাপ্লাসের সূত্র। পরবর্তীতে 1820 সালে বায়োট স্যাভার্ট, কি খ্রিস্টাব্দে বিজ্ঞানী বায়োট এবং স্যাভার্ট দুইজন সায়েন্টিস্ট, একজন না কিন্তু, বায়োট স্যাভার্ট দুইজন সায়েন্টিস্ট সূত্রটার একটা পরীক্ষামূলক প্রমাণ দেন, এবং তখন থেকে এই সূত্রটাকে বলা হয় বায়োট স্যাভার্টের সূত্র। কি বলা হয়? বায়োট স্যাভার্টের সূত্র বলা হয়। সো এই ম্যাগনেটিক ফিল্ডের মান বের করার যে ফর্মুলা, সেইটা আমরা পাই হচ্ছে বায়োট স্যাভার্ট ল থেকে, এবং সেই বায়োট স্যাভার্ট লটাই আমাদের পড়া লাগবে। এখানে বায়োট স্যাভার্ট লর বিস্তারিত লেখা আছে, বাট এখানে আমরা পরে আসতেছি, প্রথমে আমি একটু পড়াই নিই। আসো, ধরো বায়োট স্যাভার্ট ল তোমাকে এইটা বের করে দিতে পারবে না। ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার আছে, এবং তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তুমি জিজ্ঞাসা করলা যে ভাইয়া, আগের মতো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত? কোন পয়েন্টে? এই পয়েন্টে ভাইয়া ম্যাগনেটিক ফিল্ডের মান কত? এইটা বায়োট স্যাভার্ট ল বের করে দিতে পারবে না। তাইলে ভাইয়া বায়োট স্যাভার্ট ল দিয়ে আমি কি করব? বায়োট স্যাভার্ট ল হচ্ছে এলিমেন্টাল কারেন্টের জন্য। কিসের জন্য? এলিমেন্টাল কারেন্টের জন্য, মানে ছোট্ট একটু কারেন্টের জন্য। সো
সো এই পুরা তারের জন্য বা এই পুরা তারে প্রবাহিত কারেন্টের জন্য এই পয়েন্টে কতখানি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা বায়োট-স্যাভার্ট ল দিয়ে বের করা সম্ভব না, এবং এটার কোনো জেনারেল ফর্মুলাও নাই। কারণ এই ম্যাগনেটিক ফিল্ডের মান তারের শেপের উপর নির্ভর করে। তার মানে এক একটা তার এক এক রকম হইতে পারে না। ধরো এরকম একটা তার আছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড একরকম হবে, এরকম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড আর এক রকম হবে, একটা স্ট্রেট তার, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড আবার আর এক রকম হবে। সো তারের শেপ, তারের ওরিয়েন্টেশন, অনেক কিছুর উপর ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে। সো একটা তারের জন্য ইন জেনারেল ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন বের করা সম্ভব না। সো বায়োট-স্যাভার্ট এখানে একটা বুদ্ধি কাটাচ্ছে, সেটা হচ্ছে আমার পুরো তারের জন্য লাগবে না, তারের একটা ছোট্ট পার্টে যে কারেন্টটা ফ্লো করতেছে তার জন্য এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড সেইটা বের করা যায় বায়োট-স্যাভার্ট ল দিয়ে। কি বললাম? এই পুরা যে তার, এই পুরা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সেই পুরা তারের কারেন্টের জন্য এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড তুমি বায়োট-স্যাভার্ট ল দিয়ে বের করতে পারবা না, কোনো ল দিয়ে বের করতে পারবা না, জেনারেল কোনো ল এখানে নাই। তাহলে আমরা বায়োট-স্যাভার্ট ল দিয়ে কি বের করব? এই তারের ছোট্ট একটা অংশ, ধরো এতটুকু অংশ, এতটুকু অংশের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে, ধরো এটার দৈর্ঘ্য হচ্ছে ডিএল, এটার দৈর্ঘ্য কি ডিএল, পুরা তারের দৈর্ঘ্য ধরো এল, এই ছোট্ট অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এই ডিএল অংশের জন্য এই পয়েন্টে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেইটা বায়োট-স্যাভার্ট ল দিয়ে বের করা সম্ভব। ধরো এটা হচ্ছে আর, ডিএল থেকে এই পয়েন্টের দূরত্ব, বুঝছো? তাহলে বায়োট-স্যাভার্ট ল কি আমাকে পুরা তারের কারেন্টের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করে দিবে? না, তারের ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা এলিমেন্টাল কারেন্টের জন্য, মানে ছোট্ট একটা অংশের মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট, তার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করে দিবে বায়োট-স্যাভার্ট ল। এবং পুরো তারের জন্য এক্সপ্রেশন বের করা তো আসলে মানে জেনারেল এক্সপ্রেশন বের করা তো সম্ভব না, কারণ তারের শেপ, তারের ওরিয়েন্টেশন, তার কিভাবে রাখা আছে তার উপর ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করবে। সো ইন জেনারেল এক্সপ্রেশন তুমি পাবাও না, তোমার এই ছোট এক্সপ্রেশনটাই বের করা লাগবে, দেন তারের উপর ডিপেন্ড করে পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করা লাগবে, ইন্টিগ্রেট করে হচ্ছে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা বের করা লাগবে। সো এটা আমরা ম্যাথ দিয়ে করব, বাট বায়োট-স্যাভার্ট ল যেটা, বায়োট-স্যাভার্ট ল কি করছে, জাস্ট এই ছোট্ট অংশের জন্য এখানে যে ছোট্ট ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে ডিবি, সেটা বের করার ফর্মুলা দিছে। ভাইয়া সেটা বের করার ফর্মুলা কি? দেখবা তোমার বইয়ের মধ্যে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেওয়া আছে, যেমনটা যে এখানে দেওয়া আছে, বাট আমরা পুরো জিনিসটা একসাথে লিখবো। দেখো বায়োট-স্যাভার্ট ল হচ্ছে ডিবি, বা এই ছোট্ট এলিমেন্টাল কারেন্টের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড, সেটার মান হবে মিউ নট বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই আই ডিএল, আই ডিএল বি সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ঠিক আছে, এইটা হচ্ছে বায়োট-স্যাভার্ট ল। ওকে, আইডিএল বি লিখছি না, আইডিএল বি হবে না গো, আইডিএল আর, সরি, আইডিএল আর সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। আচ্ছা, এটার প্রথমে ভেক্টর ফরমেশনটা লেখো তো, প্রথমে ভেক্টরটা লেখো, ধরো এভাবে লেখো, এ পাশে ভেক্টর দিছি না, এভাবে লেখো, আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। এইটা হচ্ছে বায়োট-স্যাভার্ট লর ভেক্টর ফরম্যাট। আর যেটা স্কেলার ফরম্যাট, সেই স্কেলার ফরম্যাটটা হচ্ছে এরকম, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, এখানে ক্রস গুণ করলে কি হবে, আই ডিএল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব, নিচের আর আর উপরের একটা আর কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে মিউ নট বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখবা বইয়ের মধ্যে মোস্ট অফ দ্য কেসেস এটা ইউজ হয়। এটা হচ্ছে স্কেলার ফরম্যাট। ওকে, এটা হচ্ছে বায়োট-স্যাভার্ট লর স্কেলার ফরম্যাট, স্কেলার, ঠিক আছে, স্কেলার রূপ ফরম্যাট। আর উপরে যেটা লিখছি ওইটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, একদম ডিরেকশন সহ। এটা কি, এইটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। লেখো বায়োট-স্যাভার্ট লর ভেক্টর ফরম্যাট। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে এই পয়েন্টে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি। বাট এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাইলাম সেটা কি পুরা কারেন্টের জন্য বা পুরা তারের জন্য না, তারের ছোট্ট একটা অংশ ডিএল এর জন্য। এই ডিএল অংশে যে কারেন্টটা ফ্লো করতেছে তার জন্য এই পয়েন্টে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডিবি। তার ভেক্টর ফরম্যাট এটা, স্কেলার ফরম্যাট এটা। এখন এখানে বিশাল কনফিউশন আছে, আমি জানি ভাইয়া, অনেক নতুন নতুন জিনিস দেখতেছি। প্রথমত আসি এই মিউ নটে। মিউ নটকে বলা হয়, এগুলো আমরা পড়বো চ্যাপ্টার লাস্টে গিয়ে ডিটেলসে পড়বো। মিউ নটকে কি বলে? মিউ নটকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। কি? মিউ নটকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা বা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বলা হয় এটাকে, ঠিক আছে, চৌম্বক প্রবেশ্যতা। যেমনটা ছিল না আমাদের ওই যে ভেদনযোগ্যতা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, সেম কাহিনী ভাই, সেম কনসেপ্ট। ওখানে কি ছিল? ভেদনযোগ্যতা ছিল, এখানে নাম হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। ওখানে কিসের জন্য ছিল? তড়িৎ বলরেখার জন্য ছিল, এখানে হচ্ছে চৌম্বক বলরেখার জন্য। ওকে, চ্যাপ্টার লাস্টে বিস্তারিত আলোচনা আছে, সমস্যা নেই।
চৌম্বক প্রবেশ্যতা বা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওকে, যদি ভাইয়া আশেপাশে শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম থাকে, ধরো এখানে তারের আশেপাশে তো শূন্য মাধ্যম আছে, যদি শূন্য মাধ্যম না থাকে অন্য কোনো মাধ্যম থাকে, তাহলে ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা আসবে। ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা কেমনে বের করব ভাইয়া? খুবই সহজ, সেটা বের করব আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা দিয়ে। সো যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, এটাকে আমরা কি বলবো? আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ছিল না আপেক্ষিক ভেদনযোগ্যতা, রিলেটিভ পারমিটিভিটি, সেম কাহিনী ভাই, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। এর জন্যই বলছিলাম যাদের স্থির তড়িৎ পড়া আছে তাদের জন্য আসলে চৌম্বক জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, কারণ অনেকগুলা টার্ম দেখবা মিলে যাচ্ছে। ওকে, তার মানে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা নির্ণয় কেমনে করা যাইতে পারে? দেখবো ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা দেওয়া থাকবে, তাহলে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা হবে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। বুঝছো? এটা হচ্ছে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা বের করার ফর্মুলা। আচ্ছা, এখন এই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার একটু মুখস্থ করা লাগবে। ভাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা মুখস্থ করা লাগবে, সেই মান কত ভাইয়া? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। কত? 4 পাই মাল্টিপ্লাই, আরে ভাই 4 পাই মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -7। এটা হচ্ছে মিউ নট বা শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার মান। তাহলে আমার এখানে লাগতেছে কি মিউ নট বাই 4 পাই। দেখো তো মিউ নট বাই 4 পাই এর মান কত হবে? মিউ নট বাই 4 পাই এর মান হবে জাস্ট 10 টু দি পাওয়ার -7। এই দুইটা মান বা যে কোনো একটা মান মনে রাখলেই হবে, মনে রাখা লাগবে যে কোনো একটা মান, এখানে একটু মনে রাখা লাগবে, কিন্তু দিয়ে দিবে না প্রশ্নে, এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে? সো এটা মনে রাখতে হবে। যেমন আমাদের কুলম্বের বল বের করার সময় আমরা কুলম্বের ধ্রুবক ইউজ করতাম না? কুলম্বের ধ্রুবক কত ছিল শূন্য মাধ্যমের জন্য? 9 × 10 টু দি পাওয়ার 9। বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কত ছিল? 8.854 × 10 টু দি পাওয়ার -12। মুখস্থ করছিল না? করা লাগছিল তো? সেম কাহিনী, এটাও মনে রাখা লাগবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, কঠিন না কিন্তু। মিউ নট বাই 4 পাই এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -7। মনে থাকবে না? সহজ একদম, ভেরি গুড। তাহলে ভাইয়া এই পার্টটা আমাদের গেল। এবার ভাইয়া পরের পার্ট, এই আইটা কি? আই হচ্ছে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে, তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এই ডিএল এর মধ্যে দিয়ে তো সেম কারেন্টই ফ্লো করবে, সেটাই হচ্ছে আই। আচ্ছা, ডিএলটা কি? ডিএল হচ্ছে এই ছোট্ট এলিমেন্টাল অংশের দৈর্ঘ্য, যে ছোট্ট অংশের জন্য আমরা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ডটা বের করতেছি, সেই ছোট্ট অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এবং ডিএল কিন্তু ভেক্টর, খেয়াল করো, ডিএল ভেক্টর, কারণ আমাদের এখানে ক্রস গুণ দরকার, বাট আমাদের এখানে আই তো ভেক্টর না, আমাদের একটা ভেক্টর লাগবে। সো আমরা হচ্ছে ডিএলটাকে ভেক্টর হিসেবে কনসিডার করছি, এবং ডিএল এর ডিরেকশন হবে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই দিকে। মাথায় রাখো, ডিএল একটা ভেক্টর রাশি, ডিরেকশন কোন দিকে? কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই দিকে। ওকে, তাহলে ডিএল হচ্ছে এই ছোট্ট অংশের দৈর্ঘ্য, এখানে লিখতেছি, কোথায় লিখবো বলো তো? এখানে, এখানে লিখতেছি ডিএল। ওকে, ডিএল, ডিএল হচ্ছে ছোট্ট অংশ, এলিমেন্টাল অংশের দৈর্ঘ্য, যার জন্য আমরা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতেছি। এবং ডিএল এর ডিরেকশন কোন দিকে? ডিএল এর ডিরেকশন হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই দিকে। ওর ডিরেকশন কোন দিকে? ওর ডিরেকশন হবে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেই দিকে, কারেন্ট যেদিকে ফ্লো করবে। বুঝছো? একদম সহজ, সেইটা হবে হচ্ছে ডিএল এর ডিরেকশন। ওকে ভাইয়া, আর কি? আর হচ্ছে এই ডিএল থেকে এই পয়েন্টটার দূরত্ব। কোন পয়েন্টটা? যেই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড তুমি বের করবা, ধরো তুমি এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড বের করবা, তাহলে ডিএল থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে আর, এবং আর এর ডিরেকশন কোন দিকে হবে? ডিএল থেকে ওই পয়েন্টের দিকে। এটা তো একটা ভেক্টর, ডিরেকশন কোন দিকে হবে? ডিএল থেকে ওই পয়েন্টের দিকে। ক্লিয়ার? একদম সহজ না বলো তো? তাহলে আর কি? আর হচ্ছে এই ডিএল থেকে এই পয়েন্টের দূরত্ব এবং ডিরেকশন ডিএল থেকে ওই পয়েন্টের দিকে। ওকে, তাহলে ভাই থিটাটা কি? দেখো তো থিটা কই থেকে আসতেছে? থিটা আসতেছে ডিএল এবং আর কে ক্রস গুণ করে। তার মানে ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটাই হচ্ছে থিটা। তাহলে এখানে যদি চিন্তা করি, আমার ডিএল কাজ করছে এই দিকে, এদিকে হচ্ছে ডিএল, এই বরাবর আর দুইজনের যে মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে থিটা। ঠিক আছে? সো দিস ইজ ইউর থিটা। বুঝছো? গুড। তাহলে আমি যদি তোমাকে এরকম একটা তার দিই, এরকম একটা তার, ধরো আমি তোমাকে এরকম একটা তার দিলাম, দিয়ে বললাম আমাকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করে দাও। কোন পয়েন্টে? এই পয়েন্টে, এইটুকু এলিমেন্টাল পার্টের জন্য। ওকে, এবং কারেন্টটা ফ্লো করতেছে কোন দিকে? কারেন্ট ফ্লো করতেছে, ধরো আমি দুইটা কেস দেখাই দিই, কেস 1 কেস 2 লেখো। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, সকল সমস্যারই আসলে সমাধান আছে। ওকে,
চলো কেস 1, ছোট্ট একটা কেস তোমাকে আমি বললাম এই, ঠিক আছে? ওকে, কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে। ওকে, আমি বললাম এই পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করে দাও এই ছোট্ট অংশের জন্য। কোন ছোট্ট অংশ? ধরো আর একটু এইদিকে নেই, এই ছোট্ট অংশের জন্য বলো কি হবে? ম্যাগনেটিক ফিল্ড, যেটা ছোট্ট একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ডিবি, যদি আমি তার ভেক্টর ফরম্যাটে যাই, ডিবি হবে হচ্ছে মিউ নট বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই আই ডিএল ক্রস আর, এটা কিন্তু ক্রস গুণ, ঠিক আছে, ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে? ওকে, অথবা তুমি যদি মানের কথা চিন্তা করো, শুধুমাত্র মান, সেক্ষেত্রে ডিবি হবে হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। একটার কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? ওকে, এখানে আর কোনটা হবে? আর হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে আর। ডিএল কোনটা হবে? ডিএল হচ্ছে এইটুকু অংশের দৈর্ঘ্য, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। ওকে, এখানে কারেন্ট কোন দিকে ফ্লো করছে? কারেন্ট ফ্লো করছে এই দিকে, তাহলে এইটা হবে ডিএল এর ডিরেকশন, মধ্যবর্তী যে কোণ সেটা হবে হচ্ছে থিটা। বুঝছো? একদম সহজ, ঠিক আছে? কারেন্ট যদি ফ্লো করছে সেই বরাবর একটা লম্বা লাইন আঁকবা, তার সাথে আর এর যে মধ্যবর্তী কোণ সেটাই কি হবে? থিটা। আর ডিবি কি? ডিবি হচ্ছে এইটুকু অংশে ফ্লো করা কারেন্টের জন্য এই পয়েন্টে উৎপন্ন হওয়া ম্যাগনেটিক ফিল্ড। এটা কিন্তু পুরা তারের কারেন্টের জন্য না, জাস্ট এইটুকু অংশের, এই এলিমেন্টাল কারেন্টের জন্য। যেমন আমরা যখন কুলম্বের ল পড়ছিলাম, কুলম্বের ল কার জন্য খাটে? কুলম্বের ল খাটে হচ্ছে বিন্দু চার্জের জন্য। তুমি যদি একটা ডিস্ট্রিবিউটেড চার্জ নাও, ধরো একটা সিস্টেমের মধ্যে চার্জ ছড়ানো আছে, তুমি কি সেখানে কুলম্বের ল অ্যাপ্লাই করতে পারবা না। সেম গোস ফর বায়োট-স্যাভার্ড ল। বায়োট-স্যাভার্ড ল কিন্তু এরকম একটা লম্বা তারের জন্য কখনোই খাটে না। বায়োট-স্যাভার্ড ল শুধুমাত্র এলিমেন্টাল কারেন্টের জন্য খাটে। দ্যাট মিনস এই তারের মধ্যে থেকে ছোট্ট একটা অংশ তুমি কাইটে নাও, সেখান দিয়ে যে এলিমেন্টাল কারেন্টটা ফ্লো করতেছে, তার জন্য কোনো একটা পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাও, সেইটা তুমি বায়োট-স্যাভার্ড ল দিয়ে বের করতে পারবা। বাট এই পুরা তারের কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড, সেটা কিন্তু বায়োট-স্যাভার্ড ল দিয়ে সরাসরি বের করা যাবে না, এখান থেকে ইন্টিগ্রেশন করে বের করা লাগবে, বাট সরাসরি বের করতে পারবা না। বুঝছো? গুড, ভেরি গুড। কেস 2 ভাইয়া, কেস 2 তে কি বলছে? কেস 2, ওকে ভাইয়া, কেস 2 ধরো এরকম, কিরকম? কেস 2 হচ্ছে এরকম, ঠিক আছে? এবার কারেন্ট উল্টা দিকে ফ্লো করছে। কোন দিকে? কারেন্ট ফ্লো করেছে এই দিকে, এইদিকে। আমাদের বলছে এলিমেন্টাল পার্ট হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে এলিমেন্টাল পার্ট। ওকে, তোমরা শার্লক হোমস পড়ছো, দেখবা শার্লক হোমস মাঝে মধ্যে বলে ইটস এলিমেন্টারি মাই ডিয়ার জনসন, সরি জনসন বললাম, ওয়াটসন। যারা শার্লক হোমস পড়ছো তাদের আইডিয়া থাকা উচিত, দেখবা শার্লক হোমস প্রচুর এটা বলে, ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, ঠিক আছে? তোমাকে বলছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে এই এলিমেন্টাল পার্টের জন্য। এবার বলো কি হবে? ফর্মুলা তো সেম। বলো তো এইবার তোমার ডিএল কোনটা হবে? ডিএল হচ্ছে এতটুকু, আর আর হবে হচ্ছে এইটাই, যে এইটা হচ্ছে আর। থিটা কোনটা হবে? ডিএল কোন বরাবর? ডিএল হচ্ছে কারেন্ট যে দিক ফ্লো করছে সেই দিক বরাবর, তাহলে এই যে মধ্যবর্তী কোণ, এটা হবে থিটা। ক্লিয়ার? বুঝে গেছি? কনফিউশন নাই কোনো? শিওর? এই হচ্ছে বায়োট-স্যাভার্ড ল। এখন দেখবা তোমার বইয়ের মধ্যে বায়োট-স্যাভার্ড ল কেমনে লেখা? তোমার বইয়ের মধ্যে বায়োট-স্যাভার্ড ল লেখা আছে এমনি, যে বায়োট-স্যাভার্ড তার পরীক্ষার মাধ্যমে দেখেন ডিবি, ঠিক আছে, ইজ প্রপোর্শনাল টু আই, লেখা আছে, দেখবা বইয়ের মধ্যে এভাবে লেখা আছে যে 1 ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। ওকে, 2 ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, ঠিক আছে? 3 দেখবা লেখা আছে ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, এবং 4 দেখবা লেখা আছে ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। সবগুলোকে একত্রিত করছে, একত্রিত করলেই তো লটা বের হয়ে যাচ্ছে, যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, কি? আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ওকে, ফাইন। এখন তুই যদি সমানুপাতিক চিহ্ন সরিয়ে ইকুয়াল সাইন আনতে চাও, তোমাকে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে না? অবশ্যই লাগবে। এই ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এটা হচ্ছে স্কেলার ফরম্যাট। যখন এটাকে ভেক্টরে নিয়ে যাবা তখন উপরে একটা আর আনা লাগবে, ডিএল ক্রস আর, নিচে আসবে কি? আর কিউব। বুঝছো? সহজ একদম, ভেরি গুড। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বায়োট-স্যাভার্ড ল। এইবার যদি প্রথম পেজে যাই, দেখবে এবার বুঝে গেছো। দেখো
প্রথম পেজে কি বলা আছে, এই যে এটা হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র। ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার কোনো বিন্দুতে চৌম্বকীয় আবেশের মান বা চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, তার মানে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। ওকে, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল। ক্ষুদ্র পরিবাহী, ওই যে ছোট্ট অংশ, এলিমেন্টাল পার্ট। ওকে, পরিবাহীর মধ্যবিন্দু হতে মানে ছোট্ট অংশের মধ্যবিন্দু থেকে ডিএল এর মাঝখান থেকে ওই বিন্দুর যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতেছো তার সংযোজক রেখা এবং পরিবাহী তারের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, তার মানে ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। মানে হচ্ছে ডিএল এর যে ডিরেকশন এবং আর এই দুজনের যে মধ্যবর্তী কোণ তার সাইনের সমানুপাতিক। এবং ফাইনালি পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। এটাই পড়লাম না এতক্ষণ ধরে, এটাই পড়ছি, ঠিক আছে? সো আমাদের এটা খাটবে শুধুমাত্র কিসের জন্য? অনলি অ্যাপ্লিকেবল ফর এলিমেন্টাল কারেন্ট, অনলি অ্যাপ্লিকেবল ফর এলিমেন্টাল কারেন্ট। ওকে, ফর এলিমেন্টাল কারেন্ট। ক্লিয়ার গাইস? একদম সহজ। তাহলে বায়োট-স্যাভার্ট ল নিয়ে কোনো সমস্যা নাই, এটাই বায়োট-স্যাভার্ট ল, এখান থেকে কোনো ম্যাথ নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে এক্সপ্রেশনটা, এবং আমরা দেখবা এটার কিছু স্পেশাল কেস পড়বো, মানে বায়োট-স্যাভার্ট লর কিছু প্রয়োগ আছে সেটা আমরা পরের ক্লাসে পড়বো। এই প্রয়োগগুলোর মাধ্যমে হচ্ছে কোন একটা নির্দিষ্ট তার, ধরো তোমাকে আমি একটা তার দিয়ে দিলাম যে হ্যাঁ তারটা হচ্ছে লম্বা, সোজা, বাঁকানো না, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত সেটা তুমি বের করতে পারবা। তার জন্য তোমার বায়োট-স্যাভার্টের বেসিক লটা লাগবে, দেন সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে বের করবো। বা আমি তোমাকে বললাম যে একটা তার দিয়ে আমি লুপ বানাইছি, সেই লুপের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কত, তার জন্য আমাদের বায়োট-স্যাভার্ট লর যে ফান্ডামেন্টাল লটা, এই ফান্ডামেন্টাল লটা লাগবে, এটাকে ইন্টিগ্রেট করে হচ্ছে একটা কমপ্লিট বড় তারের জন্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড বের করা সম্ভব। ওকে, বাট বায়োট-স্যাভার্ট ল কিন্তু তোমাকে একবারে এটা বের করে দিবে না। বায়োট-স্যাভার্ট ল তোমাকে এই ছোট্ট পার্টটা বের করে দিবে, বাকিটুকু ম্যাথ করার মাধ্যমে তোমার করা লাগবে। ক্লিয়ার? গুড। এখন এখান থেকে আরো দুই একটা পয়েন্ট আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে হ্যাঁ এই যে মিউ নট, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, যে চৌম্বক ক্ষেত্র আমরা কি করতেছি, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতেছি, বি এর মান নির্ণয় করতেছি। এখানে ছোট্ট বি বের করছি, ছোট্ট কারেন্ট বা ছোট্ট পার্টের জন্য ছোট্ট বি, পুরোটার জন্য টোটাল বিটা বের হবে। বি এর এককটা কি আমি আগের দিনও বলছিলাম, বি এর যে একক বা চৌম্বক ক্ষেত্রের যে একক, একটু লেখো, চৌম্বক ক্ষেত্রের একক। হ্যাঁ, এটা একটু দরকার আছে, ক্ষেত্রের একক আমি সবগুলো একক একটু লিখে দেই। এটার একক বেশ কয়েকটা আছে, এক এক সময় এক একটা তোমার সামনে আসবে। প্রথম যেটা সবচেয়ে বেশি সামনে আসবে সেটা হচ্ছে টেসলা, টেসলা বা টি, সবচেয়ে বেশি এটা সামনে আসবে। তারপর যেটা আসতে পারে সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। কি? ওয়েবার পার মিটার স্কোয়ার। আমরা পড়ছি না ওই যে ফাই ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা, ওখান থেকে আসে বি এর এককটা ওয়েবার পার মিটার স্কোয়ার। আরও একটা একক আছে সেটা হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে? এটাও কিন্তু এসআই ইউনিট, হ্যাঁ এটাও লাগবে। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে গস। কি? গস। এই ম্যাগনেটের জন্যও কিন্তু গাউসের ল আছে, ঠিক আছে? এটার জন্য কিন্তু গাউসের ল আছে। আচ্ছা, সেখান থেকে একটু এককগুলোর মধ্যে সম্পর্ক মাথায় রাখা লাগবে। এক টেসলা ইজ ইকুয়ালস টু এক ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক নিউটন পার অ্যাম্পিয়ার মিটার ইজ ইকুয়ালস টু 10⁴ গাউস। আরেকবার লিখি, আরেকবার একটু লেখো, তোমরা তো খাতার মধ্যে মোছামুছি করা লাগবে না আই গেস। এক টেসলা ইজ ইকুয়ালস টু এক ওয়েবার পার মিটার স্কোয়ার এক নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার ইজ ইকুয়ালস টু 10⁴ গস। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথের জন্য। ধরো তোমাকে বললো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে গসে বা গাউসে, গাউস দিয়ে তো আমরা ম্যাথ করবো না, আমরা ম্যাথ করবো এসআই ইউনিট, টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার বা নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার দিয়ে। সেক্ষেত্রে কি করবা, গাউসে যদি দেওয়া থাকে 10⁴ দিয়ে ভাগ করে নিবা, সেখান থেকে টেসলাতে নিয়ে আসবা, তারপর ম্যাথ করবা, ঠিক আছে? এছাড়া এমসিকিউ তো আসতে পারে যে দুইটা এককের মধ্যে সম্পর্ক কি, তখন এখান থেকে পেরে যাবা। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর বাইরে আমাদের যে চৌম্বক প্রবেশ্যতা মিউ, এই মিউ এর এককটাও আমরা একটু দেখে রাখি। খেয়াল করো, তুমি যদি এখান থেকে খেয়াল করো কি পাইছো, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাই না? এখান থেকে চিন্তা করো, এই পাশে আসা হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা, এই ডিবির একক কি? যদি টেসলা দিয়ে চিন্তা করি, ওর একক হচ্ছে টেসলা। ওকে, তুমি নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার দিয়েও চিন্তা করতে পারো, তোমার ইচ্ছা। এইটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টের একক। ডিএল এর একক হচ্ছে মিটার, আর নিচে একক হচ্ছে মিটার স্কোয়ার। এইটার একক আমরা জানি না, এটার একক আমাদের বের করা লাগবে। তাইলে এই পাশে নিয়ে আসো মিটার স্কোয়ার, একটা মিটার কাটো, একটা মিটার কাটো, থাকবে হচ্ছে মিটার। তাহলে এই পাশে নিয়ে আসো, একক কি হবে দেখো, মিউ নটের একক হয়ে যাচ্ছে টেসলা
মিটার পার অ্যাম্পিয়ার। খেয়াল করছো? 4 পাই এর তো কোনো একক নাই, তার মানে মিউ নটের যে এককটা সেটা হবে টেসলা ইন্টু মিটার পার অ্যাম্পিয়ার। বুঝছেন? একদম সহজ। এইটা হচ্ছে মিউ নট বা মিউ এর একক, হ্যাঁ, চৌম্বক প্রবেশ্যতার একক। আরও একটা হইতে পারে, তুমি যদি নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার দিয়ে চিন্তা করো, সেক্ষেত্রে তোমার এখানে আসতেছে হচ্ছে, দেখো আরেকটা দিয়েও চিন্তা করে দেখাই তোমাদেরকে, ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, ধরো তুমি চৌম্বক ক্ষেত্র যেটা, ঠিক আছে, বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটার এককটাকে চিন্তা করলা হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, ওকে, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার স্কোয়ার, সাইন থিটার কোনো একক নেই। আচ্ছা, তাহলে এই পাশে নিয়ে আসো, একটা মিটার কাটো, একটা মিটার আছে, তাহলে এই পাশে আসবে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এই পাশে আসবে একটা মিটার, নিচে একটা মিটার রয়ে গেছে, আর এই পাশে আসবে একটা পার অ্যাম্পিয়ার। তাহলে দেখো মিটার পার মিটার বাদ, তাহলে থাকতেছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার্ড। এইটাও কিন্তু চৌম্বক প্রবেশ্যতার আরেকটা একক, ঠিক আছে? সো এটাও চৌম্বক প্রবেশ্যতার একক। তাহলে আমি যদি চৌম্বক প্রবেশ্যতার ইন জেনারেল এককের কথা বলি, দুইটা মাথায় রাখো, বা মুখস্থ না করলেও সমস্যা নাই, মানে তুমি যদি বের করে নিতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই, আপ টু ইউ, তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো। সো চৌম্বক প্রবেশ্যতার দুইটা একক, চৌম্বক প্রবেশ্যতা বা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, মিউ এর দুইটা সুন্দর সুন্দর একক আছে, দুইটা গর্জিয়াস একক আছে। প্রথম এককটা কি ভাইয়া? প্রথম যে এককটা সেটা হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সেকেন্ড যে এককটা সেটা হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। ঠিক আছে, একদম সহজ। তাহলে মনে থাকবে এগুলো হচ্ছে মিউ এর একক। বেশ অনেকগুলো ইনফরমেশন দিয়ে ফেলছি, এগুলো সব এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যা যা তোমাদেরকে দিলাম। খাতার মধ্যে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নোট করে রাখা লাগবে, ঠিক আছে? কোনটা কখন কাজে লেগে যায় বলা কিন্তু যায় না। এবং এখান থেকে আরো একটা সুন্দর ইনফরমেশন, আচ্ছা ওইটা একটু পরে আসতেছি। প্রথমে দেখো এই পর্যন্ত বুঝছো কিনা চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এখন আমরা দেখবো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কেমনে নির্ণয় করা যায় বায়োট-স্যাভার্ট লর সাহায্যে। হ্যাঁ, আমরা কি নির্ণয় করলাম? মান নির্ণয় করা শিখলাম, এখন দেখবো ডিরেকশন কেমনে বের করে। সো মান নির্ণয় করা পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা এখন একটু ডিরেকশন শিখবো। ডিরেকশনে সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে ডিরেকশন শিখতে। দেখেন মান পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা গাইজ, আমাদের কি মান পর্যন্ত ক্লিয়ার? লেট মি নো। কালকে ঠান্ডা মাথায় পড়বো এই লটা, হ্যাঁ ঠিক আছে, সব মাথার উপর দিয়ে যাইতেছে। এই তোমরা কিছু বুঝো না এটা? এ কি এতক্ষণ ধরে এটা বুঝিস না? এটা তো খুব সহজ জিনিস, জাস্ট একটা ল, আর কিছু না। প্রত্যেকটা জিনিস তো বলে দিলাম কোনটা কি। বুঝিস নাই? কোথায় বুঝিস নাই বলতো? এটা এটা বুঝে দিচ্ছি। কে যেন বলছে মাথার উপর দিয়ে গেছে, আয় হায়, বলো কি কালকে ঠান্ডা মাথায় পড়বা? আচ্ছা ঠিক আছে, পড়ো। বুঝছি ভাইয়া, এই চ্যাপ্টারের পড়াগুলো মজার আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারের পড়া কিন্তু মজার, মানে ইন্টারেস্টিং, সামথিং ডিফারেন্ট, যেগুলো তোমরা আগে পড়ো নাই। ইনফ্যাক্ট পুরো ফিজিক্স সেকেন্ড পেপারটা ইন্টারেস্টিং। হ্যাঁ, ফিজিক্স সেকেন্ড পেপার হচ্ছে একটু হালকা কমপ্লেক্স, বাট খুব ইন্টারেস্টিং, পড়ে মজা। ফার্স্ট পেপার তো সহজ বাট বোরিং, সেকেন্ড পেপার হচ্ছে হালকা কঠিন বাট ইন্টারেস্টিং। ওকে, দেখেন ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে আমরা একটু ডিরেকশন বের করা শিখবো ম্যাগনেটিক ফিল্ডের। ক্লিয়ার? তো হেলিক্যাল পাথের কি কোনো বাংলা টার্ম আছে? সর্পিলাকার পথ, সর্পিলাকার বা স্পাইরাল পথ, ঠিক আছে? সর্পিলাকার বলতে পারো, সর্পিলাকার পথ হইতে পারে, আই এম নট শিওর, বাট একটু সার্চ দিয়ে দেখতে পারো। হেলিক্যাল পাথের বাংলা মোস্ট প্রবাবলি সর্পিলাকার পথ বা স্পাইরাল পথ, স্পাইরাল যদিও ইংলিশ হয়ে যায়। ওকে ওকে, সো আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করা শিখে গেছি। এখন আমরা একটু দেখবো ডিরেকশন কেমনে বের করে, হাউ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, কিভাবে দেখো, ধরো এই একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, ওকে, এরকম। তোমাকে বলা হলো যে এই পার্টের জন্য, কোন পার্টের জন্য? এই পার্টের জন্য এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে তার ডিরেকশন কোন দিকে। হ্যাঁ, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেমনে বের করবা? দেখো বায়োট-স্যাভার্ট ল আমাদের কি বলে? বায়োট-স্যাভার্ট ল বলে ডিবি ইজ ইকুয়ালস টু আই ডিএল মিউ নট বাই 4 পাই, সরি, মিউ নট বাই 4 পাই ইন্টু I into dl cross r divided by r কিউব। সো তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে এখান থেকে দেখে বোঝার কথা, এই ডিবির ডিরেকশনটা কোন দিকে হবে? dl ক্রস r এর দিকে। তার মানে ডিবির ডিরেকশন কোন দিকে হবে? দেখো ডিবি এর বা যে এই পয়েন্টে তৈরি হওয়া ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ডিরেকশন কোন দিকে হবে? dl ক্রস r এর দিকে, dl ক্রস r এর দিকে। ওকে, তাহলে বলো এখানকার জন্য ডিএল কোন দিকে? ডিএল হচ্ছে এই দিকে, এই দিকে হচ্ছে ডিএল। ওকে, আর কোন দিকে? এই দিকে হচ্ছে আর। কোন দিকে আর ভাই? এই যে এই দিকে।
এই দিকে হচ্ছে আর। তাহলে চিন্তা করো তো ডিএল ক্রস আর, এই যে এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে আর, তাহলে ডিএল ক্রস আর, ডিএল থেকে আর এর দিকে চারটা আঙ্গুলকে ঘুরাও, ডান হাতে স্ক্রুর নিয়ম, ক্রস গুণের ডিরেকশন কেমনে বের করতাম, ডিএল ক্রস আর, ডিএল থেকে আর এর দিক ঘুরাও, দেখো তো বুড়ো আঙ্গুল কোন দিক যাচ্ছে, তল বরাবর ভিতরের দিকে। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ক্রস, মানে তল বরাবর ভিতরের দিকে। ওকে, এখন যদি আমাকে বলে ভাইয়া এই পয়েন্টে কোন দিকে হবে, কোন পয়েন্টে, এই পয়েন্টে, চিন্তা করে দেখো তো, তাহলে ডিএল এই দিকেই, আর কোন দিকে, এবার আর হচ্ছে এই দিকে, ঠিক আছে, তাহলে এটা আমার ডিএল, ডিএল তো আগেরটাই, আর হচ্ছে এটা, তাহলে ডিএল থেকে আর এর দিক ঘোরাও, ডিএল থেকে আর কোন দিকে আসতেছে, তল বরাবর বাইরের দিকে, যে ডিএল থেকে আর এর দিকে ঘোরাও, ডিএল থেকে আর, ডিরেকশন কোন দিকে আসতেছে, তল বরাবর বাইরের দিকে। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, তল বরাবর বাইরের দিকে, দ্যাট মিন্স আপনি এটাকে একটা ডট দিয়ে প্রকাশ করতে পারেন। ওকে, তাহলে ওই পাশে ম্যাগনেটিক ফিল্ড হবে তল বরাবর ভিতরের দিকে, কোন দিকে, তল বরাবর ভিতরের দিকে, ভিতরের দিকে, এবং এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হবে তল বরাবর বাইরের দিকে, কোন দিকে রে, তল বরাবর বাইরের দিকে। বুঝে গেছি, একদম সহজ না বলো, একদম সহজ। এখন এখান থেকে আরেকটা সুন্দর জিনিস মনে রাখার মতো আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ডিএল এবং আর দুজনের উপরে লম্ব হবে, এইটা খুবই কেয়ারফুল, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এর জন্য না ভুল হয়, খুবই ইম্পর্টেন্ট। কি বললাম, ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা ডিরেকশন হবে টা 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 টা, সেটা ডিরেকশন হবে বি এর সাথেও লম্ব, সরি ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা ডিরেকশন হবে ডিএল এর সাথেও লম্ব, এবং একই সাথে আর এর সাথেও লম্ব। কেন ভাইয়া, আচ্ছা তুমি ম্যাগনেটিক ফিল্ডটা কেমনে পাইছো, ডিএল আর আর এর ক্রস গুণ করে, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের রেজাল্ট কোন দিক কাজ করে, উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর, তার মানে ডিবি ডিএল এর সাথেও লম্ব এবং এই ডিবি আর এর সাথেও লম্ব, এইটা যেন ভুল না হয়, হ্যাঁ এটা কোনোভাবেই ভুল হওয়া যাবে না। আচ্ছা ডিএল এর সাথে লম্ব হওয়া মানে কি, ডিএল কোন দিকে, ডিএল হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে যেদিকে সেই দিকে, তার মানে কারেন্ট যেদিকে ফ্লো করবে তার সাথে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে, কারেন্ট যেদিকে ফ্লো করবে তার সাথে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, পারপেন্ডিকুলার, লম্ব হবে, এবং একই সাথে যেটা আর ওই যে ওই পয়েন্ট থেকে বিন্দুর দূরত্ব, ঠিক আছে, ডিএল থেকে ওই পয়েন্টের দূরত্ব, সেটার সাথেও কি হবে, পারপেন্ডিকুলার বা লম্ব হবে। ওকে, আচ্ছা এখন এত কিছু মনে রাখা তো আসলে একটু কঠিন, কোনো সহজ নিয়ম আছে ভাইয়া ডিরেকশন বের করার? আছে, দেখো সহজ নিয়মটা হচ্ছে এখন তোমাদের শিখায়। ধরো লেখো, এখানে লেখো 1, এখানে লেখো 2, ওকে ভাইয়া, না ওখানে 1 লিখবা না, ওখানে 1 লেখো, সমস্যা নেই, 2 লিখবে এখানে। ওকে ভাইয়া, আপনি যেমনে বলবেন অমনি, এত ভালো তোমরা কবে হইলা গো। এই এবং আরেকটা হচ্ছে এই, ওকে ফাইন, দুইটার দুই পাশে দুইটা দুইটা করে পয়েন্ট দেওয়া আছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এখানে কারেন্ট গেছে এইদিকে, এখানে কারেন্ট গেছে এইদিকে। ওকে, তোমাকে ধরো বলছে এই কারেন্টের জন্য বা এই তারের জন্য, এটা শুধুমাত্র বায়োট-স্যাভার্ট ল না, যে কোনো সময় কাটবে, যে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তারের এই পাশে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ওই পাশে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, কেমনে বের করবা জানো, যেদিকে কারেন্ট যাইতেছে সেই দিক বরাবর বুড়ো আঙ্গুলটা রাখবা, আর হাতের যে বাঁকানো আঙ্গুলগুলো আছে 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনকে প্রকাশ করবে। কারেন্ট কোন দিক যাচ্ছে, উপরের দিকে, তাহলে আঙ্গুলগুলোকে বাঁকাও, দেখো তো কেমনে আসে, এমনি। তার মানে আমি যদি এই তল বরাবর চিন্তা করি, কারেন্ট গেছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড তল বরাবর ভিতরে, দেখো এই যে বাঁকাই দাও, তল বরাবর ভিতরে, তার মানে এই পাশে ম্যাগনেটিক ফিল্ড হবে তল বরাবর ভিতরের দিকে, ক্রস এই পাশের যে কোনো বিন্দুতে, তুমি খালি এখানে না, তুমি এখানে বের করো, দেখবে তল বরাবর ভিতরে আসবে, এখানে বের করো তল বরাবর ভিতরে আসবে। একটা সাইডে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে একটা নির্দিষ্ট দিক, অপর সাইডে তারের যে অপর সাইড, তার অপর সাইডে হবে দিকটা উল্টা দিক, ঠিক আছে। সো এই বরাবর এই এই এখানে সব ক্রস, তল বরাবর ভিতরের দিকে। যদি বাম পাশে চিন্তা করো যে ভাই বাম পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, বলে বাম পাশে চিন্তা করো, চিন্তা করো, আঙুল ঘুরাও, আঙুল ঘুরাইলেই কাজ শেষ, আঙুল ঘুরাও রে বাবা, আঙুল ঘুরাইলেই কিন্তু কাজ হয়ে যাবে। বাম পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি আমরা বের করতে চাই, আমার কারেন্ট গেছে কোন দিকে, এই দিকে, দেখো তো বাম পাশ বরাবর আঙুলগুলো কি বাইরে হয়ে আসতেছে না, এই বরাবর তো আঙুলগুলো ভিতরে ঢুকতেছিল, তাহলে এই যদি আমার তার হয় যার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা হবে এই বরাবর, ধরো কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম, তার মানে এই বরাবর ঢুকবে, এই দিক দিয়ে বের হবে, এই বরাবর ঢুকবে, এদিক দিয়ে বের হবে, তাহলে এই বরাবর ঢুকছে, এই দিক দিয়ে বের হবে, তার মানে এই পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে কোন দিকে, বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে।
ঠিক আছে, ডট দিয়ে প্রকাশ করব। তল বরাবর কোন দিকে? বাইরের দিকে। ওকে, তার মানে এই পাশে হবে হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে, ভিতরে, এবং এই পাশে হবে হচ্ছে তল বরাবর বাইরে। ওকে, একদম ইজি, বুঝছি, শিওর, গুড। এখন এটার জন্য যদি আসো, এবার কারেন্ট নিচের দিকে যাচ্ছে, বলো তো এবার কি হবে? এবার কারেন্ট যাচ্ছে এই দিকে, হ্যাঁ, বুড়ো আঙুলটাকে রাখো, দেখো তো ম্যাগনেটিক ফিল্ড এই বাঁকা আঙুলগুলা, তাহলে ওই পাশে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে প্রবেশ করতেছে, ওই পাশে ভিতরে প্রবেশ করতেছে, এই পাশে এসে বের হচ্ছে, বুঝছো? ওই পাশে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে প্রবেশ করতেছে, এই পাশে এসে বাইরে বের হচ্ছে। তাহলে এই তারের যদি কারেন্টটা নিচের দিকে যায়, ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে? এই পাশ দিয়ে প্রবেশ করবে, ওই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে প্রবেশ করবে, এই পাশ দিয়ে বের হবে। তাহলে এই পাশ দিয়ে যদি প্রবেশ করে, এই পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ক্রস 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 ক্রস। এই পাশ দিয়ে বের হচ্ছে, তাহলে এই পাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ডট। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার? একদম সহজ। তো এটা হচ্ছে একদম সহজ নিয়ম। তুমি যদি এই তারের জন্য চিন্তা করো, কারেন্ট কোন দিক যাচ্ছিল? কারেন্ট যাচ্ছিল এই দিকে। তাহলে দেখো এই বরাবর যদি কারেন্ট যায়, ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে? এই দিক দিয়ে বের হবে এবং ওই পাশে গিয়ে প্রবেশ করবে। তাহলে এই পাশে হবে তল বরাবর ভিতরের দিকে, এই পাশে হবে তল বরাবর বাইরের দিকে। সহজ, বুঝছেন? একদম সহজ। বুড়ো আঙুলটাকে জাস্ট কারেন্টের ডিরেকশনে বসাই দিবেন বা ডিএল এর ডিরেকশনে বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। পারবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করা? সহজ না? একদম একদম সহজ। আসো কয়েকটা কেস দেখাই দেই, তাহলে আর কনফিউশন থাকবে না। আচ্ছা, কেস 1 আর কেস 2 আসলে আমি অলরেডি দেখাই দিছি। সো কেস 1 আর কেস 2 তে খুব বেশি সমস্যার কথা না। তাহলে এই ধর একটা তার আছে, কিরকম তার? এরকম তার। ওকে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে এই দিকে। ওকে, তোমাকে বলছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে। কি করবা? তারে যেই বরাবর কারেন্ট গেছে বুড়ো আঙুল বসাও, দেখো এই আঙুলগুলা এদিক দিয়ে বের হয়ে আসতেছে এবং এই দিক দিয়ে প্রবেশ করতেছে। তার মানে এই পাশে ম্যাগনেটিক ফিল্ড হবে তল বরাবর ভিতরের দিকে, এই পাশে ম্যাগনেটিক ফিল্ড হবে তল বরাবর বাইরের দিকে। ওকে, যদি কেস 2 তে এরকম বলা হয় কারেন্ট যাচ্ছে এই দিকে, কোন দিকে? কারেন্ট যাচ্ছে এই দিকে। ওকে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই পয়েন্ট আর ওই পয়েন্ট। দেখো এই বরাবর কারেন্ট গেছে, বুড়ো আঙুলকে এই বরাবর বসাও, তাইলে এই বাঁকা আঙুলগুলো ওই দিক দিয়ে প্রবেশ করতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে, ওই দিক দিয়ে প্রবেশ করতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে। তাহলে এই পাশে ক্রস, এই পাশে ডট। ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করছে, ম্যাগনেটিক ফিল্ড বের হইছে। ঠিক আছে, ক্লিয়ার? এইবার বাকি দুইটা হচ্ছে তোমরা একটু চিন্তা করবা। ধরো আমি তোমাকে বললাম কারেন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে কারেন্ট, এইটা কারেন্ট। ভাই এটা কারেন্ট কেমন? এটা তো ম্যাগনেটিক ফিল্ড না। এটা কি ম্যাগনেটিক ফিল্ডের সিম্বল না, এটা যে কোনো ভেক্টরের সিম্বল হইতে পারে। এটা এমন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে যেটা তল বরাবর ভিতরের দিকে যাচ্ছে। ওকে, তোমাকে বলা হয়েছে এই কারেন্টের জন্য, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, এই কারেন্টের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে এবং এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে। এই চারটা পয়েন্টে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে বলা হয়েছে। কি করবা? কাজ আগের মতোই, বুড়ো আঙ্গুলকে কারেন্টের ডিরেকশনে বসাও। দেখো তোমার কারেন্ট কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ক্রস মানে কি? এখানে যে ভেক্টর বা যার কথাই বলা হয়েছে সে হচ্ছে তল বরাবর ভিতরের দিকে আছে, কারেন্ট তো ভেক্টর না। সো কারেন্ট এখানে তল বরাবর ভিতরের দিকে দিছি। দেখো তো আমার এই বুড়ো আঙ্গুলগুলো কেমনে ঘুরতেছে, বুড়ো আঙ্গুল না সরি চারটা আঙ্গুল কেমনে ঘুরতেছে, এইভাবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে ক্লকওয়াইজ। কি? ক্লকওয়াইজ। প্রশ্ন হচ্ছে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা হবে হচ্ছে এই দিকে, এই দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই দিকে। এখানে ডট ক্রস দিয়ে বোঝানো যাবে না, হ্যাঁ, কারণ এটা তল বরাবর ভিতরেও না, তল বরাবর বাইরেও না, এটা ডিরেকশন হবে এই দিকে। এই পয়েন্টে যদি বের করতে বলে ম্যাগনেটিক ফিল্ড হবে এই দিকে। এই পয়েন্টে যদি বের করতে বলে ম্যাগনেটিক ফিল্ড হবে এই দিকে। কোন দিকে? এই দিকে। এবং এই পয়েন্টে যদি বের করতে বলে ম্যাগনেটিক ফিল্ড হবে এই দিকে। ভাই আপনি কেমনে বুঝলেন এটা? প্রথম কথা, তুমি দেখো ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে কোন দিকে। এখানে কিন্তু একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা তারের পাশে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কি হয়, একটা রোটেটিং মানে ঘুরতেছে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো আমার কারেন্ট হচ্ছে এই দিকে, তল বরাবর ভিতরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই যে দেখো এভাবে ক্লকওয়াইজ, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা ক্লকওয়াইজ ঘুরতেছে। বাট আমার তো এক্স্যাক্ট পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড লাগবে। কোন পয়েন্টের? এই পয়েন্টের। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে? যেই বৃত্তাকার পথে ঘুরতেছে ওই বৃত্তাকার পথ বরাবর একটা স্পর্শক আঁকো, তাইলেই হয়ে যাবে। কেন ভাইয়া, কেন স্পর্শক আঁকবো? কারণ ম্যাগনেটিক ফিল্ড মনে আছে কিনা দুইটা জিনিসের সাথে লম্ব হবে। ম্যাগনেটিক ফিল্ড হবে ডিএল এর সাথে লম্ব এবং ম্যাগনেটিক ফিল্ড হবে আর এর সাথে লম্ব।
ঠিক আছে, আর কি, আর হচ্ছে তার থেকে বিন্দুর দূরত্ব, এইটা হচ্ছে আর, এবং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এই আর এর সাথে লম্ব হওয়া লাগবে, বায়োট স্যাভার্ট ল থেকে পড়ে আসছি, এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে। সিমিলারলি দেখো, এটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এইটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এইটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। বুঝছো? সো প্রথমত ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, আমার তার বরাবর ভিতরের দিকে কারেন্ট গেছে, ম্যাগনেটিক ফিল্ড এভাবে ক্লকওয়াইজ তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে। সো ইন জেনারেল যদি ম্যাগনেটিক ফিল্ডের ছবি আঁকতে বলি, ধরো এভাবে ক্রস দিয়ে, সেক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ছবি আঁকা উচিত এইভাবে, এই, ঠিক আছে, এই প্রত্যেকটা জায়গায় এভাবে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বাট আমি যদি বলি এক্স্যাক্ট এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এই পয়েন্টে, সেটা এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, স্পর্শক বরাবর এই পয়েন্টে এইদিকে। বুঝছো? একদম সহজ। ওকে, কেস 4 ধরো আমি তোমাকে এরকম বললাম, এখন তো বাইরে যাবা, ঠিক আছে, কারেন্ট আছে এই দিক বরাবর, এই দিক বরাবর কি আছে, কারেন্ট আছে। এবার আমি তোমাকে বললাম ভাইয়া বলে তো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই পয়েন্টে কোন দিকে, আর এই পয়েন্টে কোন দিকে, দেখি তো পারো কিনা। কারেন্ট কোন দিকে, কারেন্ট হচ্ছে বাইরের দিকে, তাই না, ডট দিকে বুঝছিস, তল বরাবর বাইরের দিকে। রাখো বুড়া আঙ্গুল, দেখো তো বাঁকা আঙ্গুলগুলো কেমনে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, বুড়া আঙ্গুল তল বরাবর বাইরের দিকে, বাঁকা আঙ্গুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইবার ম্যাগনেটিক ফিল্ড কেমন, এইবারের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে টা টা টা, এই, ঠিক আছে, এরকম, 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 রোটেটিং বাট উল্টা দিকে। এখানে কোন দিকে ছিল, এখানে ছিল হচ্ছে এইদিকে, 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 ক্লকওয়াইজ, এবার হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই পয়েন্টের ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হবে এইদিকে, ডিরেকশন হবে এইদিকে, ডিরেকশন হবে এইদিকে, আর এর সাথে লম্ব হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর, আর এর সাথে লম্ব। আচ্ছা, আর এর সাথে লম্ব হয় না এটা, তাহলে আর একটু এদিকে আসবে, কোন দিকে আসবে, এইদিকে আসবে, এইদিকে, আরে ভাই এইদিকে আসবে, ঠিক আছে, এটা হবে হচ্ছে ডিবি, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানে এটা হবে হচ্ছে আমাদের আর, ঠিক আছে, তার সাথে এটা হবে হচ্ছে ডিবি, এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সিমিলারলি এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে ডিবি, এবং এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ক্লিয়ার? তবে চারপাশে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং কোন একটা সার্টেন পয়েন্টে যদি বের করতে বলে, আমরা ওই পয়েন্টে একটা স্পর্শক এঁকে দিলেই কাজ শেষ। সেই হচ্ছে আমাদের মোটামুটি বায়োট স্যাভার্ট ল, এবং এখানে আমরা আজকে লেকচারটা কমপ্লিট করতেছি। বায়োট স্যাভার্ট ল দিয়ে আমরা কি করতে পারি, একটা এলিমেন্টাল কারেন্টের জন্য তার চারপাশে কতটুকু সার্টেন একটা পয়েন্টে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয় সেটা বের করতে পারি। যেমন এই যে এটা যে স্পর্শক বরাবর হবে, এটা কিন্তু বায়োট স্যাভার্ট ল ছাড়া বলা সম্ভব ছিল না। বায়োট স্যাভার্ট লর জন্যই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, ডিবিটা ডিএল এর সাথেও লম্ব এবং আর এর সাথেও লম্ব, সেখান থেকে আমরা বলতে পারছি যে হ্যাঁ স্পর্শক বরাবর। দেখেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার হইলে শেষ, বায়োট স্যাভার্ট ল শেষ। পরের দিন হচ্ছে অ্যাপ্লিকেশন দেখবো, পরের দিন থেকে কিন্তু ম্যাথ শুরু হবে, পরের দিন আমরা যাব বায়োট স্যাভার্ট লর অ্যাপ্লিকেশনে। ওকে ওকে, ক্লিয়ার দাদা, ঠিক আছে দাদা, বুঝছি। ওকে, তাহলে তো হয়েই গেল, মাই গুডনেস মি, সাবাস বাচ্চারা, সাবাস, হয়ে গেছে। তাহলে আজকের মতো আর না, কারণ তোমাদের তারেক ভাইয়ের আবার ক্লাস 10টা থেকে, সো আজকের মতো আমরা এই পর্যন্তই ক্লাসটা সমাপ্ত করতেছি। আবার দেখা হবে রবিবার দিন, আর ফার্স্ট পেপার ব্যাচে তো শনিবার দিন দেখা হচ্ছেই। তাহলে পরে আইসেন, পরের দিন কিন্তু আমরা এইটারই অ্যাপ্লিকেশন দেখবো, এটারই প্রয়োগ দেখবো, ঠিক আছে। সো আমাদের মেইন লটা কিন্তু লাগবে, বায়োট স্যাভার্টের যে ফান্ডামেন্টাল ল ডিবির, সেটা কিন্তু লাগবে। পরের দিন আমরা দেখবো এটার অ্যাপ্লিকেশন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই, ঠিকঠাক পড়তে থাকো, বিদায়।